বেসিক্যালি আজকে হচ্ছে গিয়ে আমাদের 360 আমাদের যে সিলেবাস আছে ওটা কমপ্লিট হয়ে যাবে। সো আজকে আমরা মেমোরি ম্যানেজমেন্টের হচ্ছে এসএসডি পার্টটা পড়বো অ্যান্ড অতটুক পড়লেই আমাদের হচ্ছে 360 ফুল সিলেবাস কভার হয়ে যাবে। সো আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার অনেক আগেই হচ্ছে সিলেবাস কভার হয়ে যাচ্ছে। সো তোমরা এটা যদি রিভাইজ করো আর হচ্ছে যে আমাদের কিন্তু এটার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে হচ্ছে আমাদের একটা পিডিএফ ফাইল দেওয়া আছে অ্যান্ড স্লাইডস তো আছেই যেটা আমি পড়াচ্ছি অ্যান্ড আমি তো স্লাইডগুলো এক্সপ্লেন করছি, কিন্তু তোমরা পিডিএফটা পড়লে তোমরা যখন হচ্ছে ব্রড কোয়েশ্চেনগুলো আনসার করবা তোমাদের কাছে লেখার সাবস্ট্যান্স বেশি থাকবে বা মনে রাখতে পারবা বেশি। সো ওইটা তোমরা যদি করতে পারো ইন দ্যাট কেস পিডিএফগুলো গো থ্রু করো, তাহলে তোমাদের নলেজ যেটা থাকবে ওটা আরেকটু সলিড হবে। অ্যান্ড নেক্সট উইক আমাদের হচ্ছে মানে নেক্সট থার্সডে, যেটা ওই মানে এই থার্সডেতেই আমাদের একটা কুইজ আছে, ওইটা হচ্ছে আমাদের কমিউনিকেশন প্রোটোকলসের উপর। সো আমরা যেহেতু কুইজ হচ্ছে 4 আউট অফ 3 কাউন্ট করছি, সো 3টার রেজাল্ট তো তোমরা অলরেডি পেয়ে গিয়েছো। সো 4টা হচ্ছে আমাদের এই থার্সডেতে হবে অ্যান্ড ক্লাস টাইমেই হবে আগেরটার মতো। সো তোমরা আমি আমি বলবো যে যারা আগের কুইজগুলো তো ভালো করেছো তারপরেও এটা অ্যাটেন্ড করো, কারণ অ্যাটলিস্ট হচ্ছে তোমাদের কমিউনিকেশন প্রোটোকলটা তাহলে পড়া হয়ে যাবে। ঠিক আছে? সো নেক্সট মানে এই থার্সডেতে আমাদের হচ্ছে ক্লাস টাইমে হবে হচ্ছে কমিউনিকেশন প্রোটোকলসের উপর ক্লাস, অ্যান্ড তারপরে যে স্যাটারডে আছে ওই স্যাটারডেতে বেসিক্যালি আমি ফুল সিলেবাসের উপর একটা মানে রিভিউ দিব। সো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সিলেবাসের কোনো পোর্শন থেকে, তাহলে ওই কোয়েশ্চেনটা আনসার করবে। ঠিক আছে? সো এরপর কিন্তু আমাদের 360 মোটামুটি শেষ। সো এমন না যে তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা আস্ক করতে পারবে না, আমি ডিসকর্ডে অলওয়েজ অ্যাভেলেবেল আছি। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ইন দ্যাট কেস হচ্ছে ওটা আমি ডিসকর্ডে আনসার করব। ঠিক আছে? তাহলে মিস, হ্যাঁ বলো। থিওরি অ্যাসাইনমেন্টের জন্য মিস আপনি বলেছেন কিছু স্যাম্পল পেপার দিবেন মিস, যেন আমরা ওটা দেখে আমাদের আইডিয়া নিতে পারি। ডিসকর্ড চ্যানেলে এটা অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে আমি মিস, আবার থ্যাংক ইউ মিস, আবার আমি খেয়াল করিনি মিস। পোস্ট করব না তাহলে। আর যেহেতু হচ্ছে গিয়ে আমাদের সবার মোটামুটি মনে হয় ল্যাব প্রজেক্ট সাবমিশন হচ্ছে 23-24 তারিখ। সো যেহেতু থিওরি অ্যাসাইনমেন্ট আমাদের 24 তারিখ সাবমিট করার কথা ছিল, ওইটা আমি ডেডলাইন হচ্ছে 26 তারিখ করে দিব। তাহলে আর কারো হয়তো বা তেমন কোনো সমস্যা হবে না। তোমরা ল্যাব প্রজেক্টটা শেষ করে ওইটা ফাইনাল যে থিওরি অ্যাসাইনমেন্ট আছে ওইটা তোমরা ফিনিশিং দিতে পারবা। ঠিক আছে? ম্যাম, সো ল্যাব হ্যাঁ প্রজেক্ট বলো। নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম, যেহেতু ভিডিও বানাতে হবে তো এইটা ম্যাম আমরা প্রেজেন্টেশনের সময় আসলে কিভাবে মানে বা কিভাবে হবে, কারণ একটা আমরা যদি প্রেজেন্টেশনে স্লাইড করে নিই যে সেটা তো স্ট্যাটিক থাকে, মানে ভিডিও তো স্ট্যাটিক থাকবে না আসলে না, ম্যাম। এটা অ্যাকচুয়ালি আমাদের তো হচ্ছে তোমাদেরকে দেখাতে হবে যে তোমাদের প্রজেক্টটা যে কাজ করছে। ঠিক আছে? সো ইয়েস এই ম্যাম। জন্য হচ্ছে তোমরা যেটা করবা যে তোমরা হচ্ছে ফুল মানে যে যে যার যার পার্টের ভিডিওটা করবা যে এটা ঠিক মতো ওয়ার্ক করছে কিনা। সো ওই ইয়েস ম্যাম। পার্টটুকু আমাদের দেখিয়ে এরপর তোমরা এক্সপ্লেইন করবা। ধরো প্রোটিয়াসের সার্কিট যে করেছো, প্রোটিয়াসের সার্কিটের পার্টটা পজ করে এক্সপ্লেইন করবা যে কি কি অ্যাড করেছো। যে ল্যাব ভিউ করেছে, ল্যাব ভিউর পার্টটা পজ করে সে একটু এক্সপ্লেইন করলো, এরপর আমাদেরকে দেখালো যে এটা ঠিক মতো কাজ করছে কিনা। ঠিক আছে? সো এটা ওকে। অ্যাকচুয়ালি তোমাদের একদম সামনে এসে প্রেজেন্টেশন দিতে হবে এমন না। তোমরা হচ্ছে একটা পিসি নিয়ে বসবা অ্যান্ড ওই ভিডিওটা আমরা গিয়ে গিয়ে হচ্ছে তোমাদের কাছে চেক করব যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে? সো ওকে তোমাদের ম্যাম। ওকে গ্রুপ ওয়াইজ মানে মেম্বার ওয়াইজ হচ্ছে গিয়ে ওটা এক্সপ্লেন করবো। ওকে বেশ, ম্যাম। এখানে কি আমরা আমাদের ডিভাইস নিয়ে যদি হ্যাঁ ইয়ে করি তাহলে কি কোনো প্রবলেম আছে? না না, আমাদের কি ল্যাবে এটা কম্পিউটারে আরো প্রেজেন্ট করতে প্রেফারেবল হবে? যদি তোমরা নিজেদের ল্যাপটপ নিয়ে মিস, আসো। আমাদের নিজের ল্যাপটপ আনতে পারবো রাইট মিস? হ্যাঁ হ্যাঁ, নিজেদের ল্যাপটপ আনলেই বেশি ভালো, কারণ হচ্ছে পিসিতে অনেক সময় অনেক প্রবলেম হয় ল্যাবে। সো জি ল্যাপটপ মিস, আনতে জি পারলে মিস। আরো বেটার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, লাস্ট ক্লাসে বেসিক্যালি আমরা ম্যাগনেটিক ডিস্ক পড়েছিলাম। সো এখন ম্যাগনেটিক ডিস্ক যে আমরা পড়েছিলাম, অবশ্যই ম্যাগনেটিক ডিস্কের কিছু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো ম্যাগনেটিক ডিস্কের যদি অ্যাডভান্টেজেসের কথা আমরা চিন্তা করি, তাহলে এটার যে সব থেকে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি যে এটা অনেক কস্ট ইফেক্টিভ। ঠিক আছে? অ্যান্ড ম্যাগনেটিক ডিস্কে আমরা খুব কম কস্টেই আমরা কিন্তু অনেক ডেটা স্টোর করতে পারি। ঠিক আছে? কিন্তু ম্যাগনেটিক ডিস্কের কিছু ড্রব্যাকসও আছে। সো ড্রব্যাকসের মধ্যে একটা কি ছিল? একটা ছিল হচ্ছে যে যেহেতু ম্যাগনেটিক ডিস্কে অনেক মেকানিক্যাল মুভমেন্ট আছে, আমরা কি দেখছিলাম যে ডিস্কটা রোটেট হচ্ছে, এরপর হচ্ছে আমাদের যখন ট্র্যাক সিলেক্ট করছি ওটার জন্য কি আমার আর্ম অ্যাসেম্বলির আর্মটা কি ইলংগেট আর শর্টেন হচ্ছে। সো এখানে কি অনেক মেকানিক্যাল মুভমেন্ট আছে না? সো যে কোনো মেকানিক্যাল এরর যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডেটা আমরা ঠিক মতো স্টোর করতে পারবো না অথবা রিড বা রাইট করতে পারবো না। আবার কি আমাদের যদি ম্যাগনেটিক ডিস্কের কোনো একটা পোর্শনের ম্যাগনেটিক
যেই পাওয়ারটা আছে ওটা যদি হচ্ছে গিয়ে ডিসকার্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর কোনো ডেটা রিড রাইট করতে পারবো না। আবার কি, যদি আমাদের এই ম্যাগনেটিক ডিস্ক সহ যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা যদি আমি এমন কোনো জায়গায় নিয়ে যাই যেখানে অনেক ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ অনেক বেশি, তাহলে কিন্তু আমাদের ডেটাগুলো ডিস্টর্ট হয়ে যেতে পারে। কারণ কি, আমাদের ওই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তখন আমাদের ম্যাগনেটিক ডিস্কের যেই ডেটাগুলো বা যেই পার্টিকেলসগুলো একটা সার্টেন ওরিয়েন্টেশনে আছে, ওই ওরিয়েন্টেশনটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে বা ডিস্টর্ট করে দিতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে ম্যাগনেটিক ডিস্কের বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। সো এখন আমাদের যখন মেমোরি ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসবে, তখন বা যে কোনো তুমি কমিউনিকেশন প্রোটোকলস বলো বা যে কোনো জায়গা থেকে যখন কোশ্চেন আসবে, এই অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কেন? কারণ আমাদের কিন্তু যে প্রোটোকলসগুলো আমরা পড়েছি, যেমন আই2সি, তারপর এসপিআই, এগুলো, তারপর যখন আমরা মেমোরি ম্যানেজমেন্ট পড়ছি, যেখানে হচ্ছে আমাদের এসএসডি আছে অ্যান্ড ম্যাগনেটিক ডিস্ক আছে, এখন কোনটা বেটার হবে আমার সিনারিওর জন্য? সো আমাদের তো কোশ্চেন একটা সিনারিও দিয়ে দিবে। সো ওই সিনারিওতে আমার কোন ডিস্কটাই বা কোন মেমোরিটা ইউজ করা বেটার হবে বা কোন প্রোটোকলটা ইউজ করা বেটার হবে, এটা আমরা মেইনলি গেস করতে পারি আমাদের এই ডিভাইসটা বা এই স্পেসিফিক প্রোটোকল অথবা এই স্পেসিফিক মেমোরির অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের উপর বেস করে। সো আমাদের সিনারিওতে কিন্তু এরকমই থাকবে যে ধরো আমাদের একটা এরকম কিছু বলা আছে যে আমাদের খুব কস্ট এফেক্টিভ ওয়েতে একটা হচ্ছে মেমোরি বিল্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতে পারি? সো আমরা কি জানি ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে অনেক কস্ট এফেক্টিভ। সো এই ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ডিস্ক চুজ করব অ্যান্ড দেন বাকি কোয়েশ্চেনগুলো আমরা ওই হিসেবে আনসার করব। আবার যদি আমাদেরকে বলে যে আমাদের এমন কোনো হচ্ছে গিয়ে ডিভাইস ইউজ করতে হবে যেখানে হচ্ছে গিয়ে আমরা ডেটা অনেক দিন ধরে রেখে দিব। এখন ম্যাগনেটিক ডিস্কে কিন্তু অনেক দিন ধরে যদি আমরা ডেটা রেখে দিই, এটা একটা হাই রিস্কে থাকে। কারণ আমাদের যদি কোনো কারণে ওই ডিস্কের ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে যায়, তাহলে ওই ডেটাটা কিন্তু আমরা আর খুঁজে পাবো না। আমরা কি বলছি যে ওই ডেটাটা, যেই পোর্শনটার ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে যাবে, ওই পোর্শনের যেই ডেটাটা রাইট করা ছিল, ওই ডেটাটাও কিন্তু হারিয়ে যাবে। সো ইন দ্যাট কেস, যখন আমরা হচ্ছে লং টাইমের জন্য ম্যাগনেটিক ডিস্কে ডেটা রেখে দিই, এটা কি গ্র্যাজুয়ালি লুজ দেয়ার চার্জ ওভার টাইম। সো যেহেতু গ্র্যাজুয়ালি আমার ম্যাগনেটিক প্রপার্টি কমতে থাকে, সো অনেক দিন ধরে ডেটা স্টোর করার ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ডিস্ক একটা ভালো মেমোরি হিসেবে কাজ করবে না। সো ওই ক্ষেত্রে কি আমরা এসএসডি চুজ করব। সো এই জন্য আমরা প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসগুলো ভালো করে মনে রাখবো, যেন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে আমরা এখান থেকে এই সিনারিওতে কোন জিনিসটা ইউজ করব। ঠিক আছে? সো এই যে আমার ম্যাগনেটিক ডিস্কের ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজেস, এইটার উপর বেস করে আমরা আজকে পড়ব এসএসডি। ঠিক আছে? সো এসএসডিতে আমার ম্যাগনেটিক ডিস্কে যেসব প্রবলেম ছিল, এসএসডিতে ওই প্রবলেমসগুলো অ্যারাইজ হয় না। ঠিক আছে? সো এই দুইটার মাঝে মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য হচ্ছে এসএসডিটা হচ্ছে আমার আরেকটু বেশি কস্টলি। সো যেখানে আমার ম্যাগনেটিক ডিস্কটা আমাদেরকে ইজিয়ার করে দিচ্ছিল লাইফ, সেইটা কি আমার ম্যাগনেটিক ডিস্কের কস্ট খুবই কম ছিল, আর আমরা অনেক ডেটা খুব কম কস্টে রাখতে পারছিলাম বা স্টোর করতে পারছিলাম। কিন্তু এসএসডির যেই ব্যাপারটা, সেই ক্ষেত্রে কি আমরা আরও অনেক এফিশিয়েন্টলি কাজ করতে পারছি, কিন্তু আমাদের মেমোরিটা আর একটু কস্টলি। ঠিক আছে? সো এখানে দেখো, আমরা যখন ম্যাগনেটিক ডিস্ক ইউজ করতাম, তখন কি আমরা দেখেছিলাম না যে ওখানে মেকানিক্যাল মুভমেন্টগুলো, যে আমরা যখন অ্যালোকেশন ইউনিটটা সিলেক্ট করতাম, তার জন্য কি ডিস্কটা ফার্স্টে যদি আমরা হচ্ছে যখন আমরা সেক্টর সিলেক্ট করতাম, তখন কি ডিস্কটা রোটেট করতে হতো। যখন আমরা ট্র্যাক সিলেক্ট করতাম, আমাদের আর্মটা এলংগেট আর শর্টেন হতে হতো। কিন্তু এসএসডির সময় এরকম কোনো মেকানিক্যাল মুভমেন্ট নেই। এসএসডিতে আমাদের কোনো রকম মেকানিক্যাল মুভমেন্ট নেই। এখন ম্যাগনেটিক ডিস্কে যেহেতু আমাদের মেকানিক্যাল মুভমেন্ট ছিল, সেহেতু কি ওই ক্ষেত্রে যে কোনো একটা মেকানিক্যাল এরর যদি আমার হতো, তাহলে কিন্তু আমার কি রিড রাইট ভুল অ্যাড্রেসে হতো বা ঠিক মতো রিড রাইট করতে পারতাম না। বাট সিন্স এসএসডিতে কোনো মেকানিক্যাল মুভমেন্ট নাই, এই জন্য কিন্তু আমাদের এরর হওয়ার পসিবিলিটি খুবই কম। ঠিক আছে? কারণ মেকানিক্যাল যেসব আমাদের যে ধরো ডিস্ক রোটেট বা আর্মের এলংগেট আর শর্টেন হওয়া, এগুলো কিন্তু যে কোনো টাইমে একটু যদি এরর হয়, তাহলে কিন্তু আমাদের অ্যালোকেশন ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ আমাদের আর্মটা যদি ঠিক মতো শর্টেন হতে না পারে, তাহলে কিন্তু ও ট্র্যাক 1কে কখনো সিলেক্ট করতে পারবে না। সো এই ক্ষেত্রে যেহেতু এসএসডির ক্ষেত্রে আমাদের এরকম কোনো মেকানিক্যাল মুভমেন্ট নেই, সেহেতু কি আমাদের রিড রাইটে মেমোরি সিলেকশনে হচ্ছে গিয়ে আমাদের এরর হওয়ার চান্সেস খুবই কম। অ্যান্ড আরেকটা কি, আমাদের যখনই মেকানিক্যাল মুভমেন্ট হয়, তখন যেটা প্রবলেম হয় যে আমাদের যখনই মেকানিক্যাল মুভমেন্ট হয়, আমাদের
হিট জেনারেট হয়। হিট জেনারেট হয় কারণ এই যে রোটেশন হচ্ছে, আর্মের এলongation অ্যান্ড হচ্ছে শর্টেন হওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট জেনারেট করে। কিন্তু সলিড স্টেট ড্রাইভ বা এসএসডিতে যেহেতু আমাদের কোনো এরকম মেকানিক্যাল মুভমেন্ট নেই, সেহেতু কি হচ্ছে, আমাদের কোনো হিট জেনারেট হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের কি যে আমাদের ম্যাগনেটিক ডিস্ক কাজ করছিল কি ম্যাগনেটিক প্রপার্টির উপর বেস করে। ঠিক আছে? সো আমাদের কি প্রত্যেকটা যেই আমাদের পার্টিকেল আছে তার ইলেকট্রনের যে ওরিয়েন্টেশন ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডিস্ক কাজ করছিল। কিন্তু এসএসডিটা কাজ করে হচ্ছে আমাদের পার্টিকেলের চার্জের উপর বেস করে। সো যেহেতু চার্জের উপর বেস করে কাজ করছে, কিভাবে চার্জের উপর বেস করে কাজ করছে ওটা আমরা সামনে দেখব, বাট যেহেতু ওইভাবে কাজ করছে সেহেতু কি আমাদের কিন্তু এসএসডির কোনো ম্যাগনেটিক প্রপার্টির দরকার নেই। তার মানে কি যে ওভার টাইম আমার ম্যাগনেটিক প্রপার্টি যে লুজ হয়ে যাবে এইটার কোনো রিস্ক নেই। সো আমরা যেরকম ম্যাগনেটিক ডিস্কে একটা দেখছিলাম যে আমরা যদি ডেটা অনেক দিন ধরে রেখে দিই, ইন দ্যাট কেস গ্র্যাজুয়ালি ওই ডেটাটা লুজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে যদি আমার ম্যাগনেটিক প্রপার্টিটা নষ্ট হয়ে যায়। সিন্স এসএসডিতে আমার ম্যাগনেটিক প্রপার্টির কোনো দরকার নেই, সেহেতু যেটা হচ্ছে যে আমার কিন্তু ডেটা লুজ হওয়ার চান্স নাই বললেই চলে। এরপর কি দেখো যে এসএসডি হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরি চিপ। সো আমাদের ম্যাগনেটিক ডিস্কও কিন্তু নন ভোলাটাইলই ছিল, যে আমরা যদি ধরো পিসি শাটডাউনও করে দিই তারপরেও কিন্তু আমার যেই ডেটাটা ওখানে স্টোর করে রেখেছিলাম ওইটা ওইভাবেই থাকবে, বা আমাদের যে পার্টিকেলের যেই ওরিয়েন্টেশন ছিল ইলেকট্রনের ওই ওরিয়েন্টেশনটা নষ্ট হবে না। ঠিক সেমভাবে আমরা এসএসডিতে যখন ডেটা স্টোর করব তখন কি আমরা পার্টিকেলের চার্জের উপর বেস করে হচ্ছে ডেটা স্টোর করছি। সো আমরা যদি পিসি শাটডাউনও করে দিই আমার চার্জ স্টেটটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে? সো দুইটাই নন ভোলাটাইল, যে কি যে আমার ডেটাগুলো সারা জীবন ওইভাবেই থাকবে আনলেস আমি নিজে থেকে বা আমার পিসি ওই ডেটাটা চেঞ্জ করে। ঠিক আছে? আচ্ছা, এসএসডি ইউজেস নন ভোলাটাইল NAND ফ্ল্যাশ মেমোরি। ঠিক আছে? উইচ এনাবলস ইট টু রিটেইন ডেটা ওয়েন দ্য পাওয়ার ইজ রিমুভড। তার মানে আমার যেহেতু আমরা NAND ফ্ল্যাশ মেমোরি, মানে আমরা NAND ফ্ল্যাশ মেমোরিটা সামনে পড়বো, যেটা কি এখানেই বেসিক্যালি আমাদের ডেটাগুলো স্টোর হয়। সো আমরা যখন পাওয়ার রিমুভও করে ফেলি এরপরও এই NAND ফ্ল্যাশ মেমোরির মধ্যে আমার পার্টিকেলগুলো চার্জড অবস্থায় থাকে। ঠিক আছে? আমরা যেই চার্জ দিয়েছি ওরকম চার্জড অবস্থায় থাকে। আচ্ছা, সো এইটা বেসিক্যালি হচ্ছে আমার এসএসডি। ঠিক আছে? সো এসএসডির ভিতর কি থাকে, এসএসডির ভিতর ফার্স্ট অফ অল একটা আউটার শেল থাকে যেটা দিয়ে পুরা আমার এসএসডিটা হচ্ছে গিয়ে কভার করা থাকে। এটা আউটার শেলটা বেসিক্যালি ইউজই করা হয় এই জন্য যেন হচ্ছে কি বাইরের কোনো ধরো আঘাত থেকে যেন আমার এসএসডিটা হচ্ছে প্রোটেক্টেড থাকে। এরপর থাকে আমাদের NAND ফ্ল্যাশ, অ্যান্ড এই NAND ফ্ল্যাশটাই হচ্ছে বেসিক্যালি যেখানে আমাদের ডেটাগুলো স্টোর করা হয়। এই NAND ফ্ল্যাশের মধ্যে আবার আমাদের দুই টাইপের হচ্ছে ট্রানজিস্টর থাকে, যেটা আমরা দেখব। একটা হচ্ছে কন্ট্রোল ট্রানজিস্টর আর একটা ট্রানজিস্টর হচ্ছে যেখানে আমাদের ডেটাগুলো স্টোর হচ্ছে। সো কিভাবে ডেটা স্টোর হচ্ছে সেটা আমরা দেখব। এরপর থাকে আমার কন্ট্রোলার। কন্ট্রোলারটা কি, যে হচ্ছে আমার এসএসডির ভেতর সব কিছু কন্ট্রোল করে, যে কখন রিড হবে কখন রাইট হবে। মানে নর্মালি তো আমার সিপিইউ হচ্ছে সব কিছু আমার কন্ট্রোল করছে, মাইক্রো কন্ট্রোলার, যে কোন ডেটা কোথায় যাবে, কোন ডেটা রিড হবে, কোন ডেটা রাইট হবে। ঠিক সেমভাবে এসএসডির ভেতরেও আমাদের একটা কন্ট্রোলার থাকে বা কন্ট্রোলার ইউনিট থাকে, যেটা কি নাকি এসএসডির ভেতরে কখন আমার রিড হবে বা কখন কোন ডেটা ইরেজ হবে, কখন কোন কোন ব্লকে হচ্ছে আমার রাইট হবে, এগুলো অ্যালোকেট করে দেয়। ঠিক আছে? এরপর আমাদের ডিরাম বাফার আছে। ডিরাম বাফারটা কি কাজে লাগে এটা আমরা সামনে দেখব। এখন দেখো আউটার শেলটা কি, আউটার শেল কুড বি অফ মেটাল অর প্লাস্টিক। ইট হেল্পস ইন অ্যাবজর্বিং মোস্ট অফ দ্য হিট ফ্রম ইনসাইড দ্য ফ্ল্যাশ মেমোরি। সো এটা বেসিক্যালি ম্যাগনেটিক ডিস্কের মতো হিট জেনারেট না করলেও কিছু পরিমাণ যে হিট জেনারেট করে ওইটা অ্যাবজর্ব করার জন্য আমার হচ্ছে মেটাল আর প্লাস্টিকের একটা কভার ইউজ করা হয়। অ্যান্ড এইটা বেসিক্যালি আমাদের যেন বাইরের শক্তি থেকে বা বাইরের যে আঘাত থেকেও যেন আমার ভেতরের মেমোরিটা প্রোটেক্টেড থাকে ওই জন্য ইউজ করা হয়। সো দেখো যদিও আমার হচ্ছে এসএসডি কোনো মুভিং পার্ট নেই, দে গিভ অফ ভেরি লিটল হিট অ্যান্ড এমিট নো নয়েজ। ঠিক আছে? আমাদের ম্যাগনেটিক ডিস্কে কিন্তু নয়েজ ক্রিয়েট হয়, যেহেতু আমাদের মুভিং পার্টস আছে সেহেতু আমার ম্যাগনেটিক ডিস্ক যখন হচ্ছে কাজ করে তখন কিন্তু ওর ভিতরে সাউন্ড হয়, কিন্তু আমার এসএসডিতে কোনো সাউন্ড হয় না, খুবই কম পরিমাণ হিট জেনারেট হয় কম্পেয়ার টু ম্যাগনেটিক ডিস্ক। আচ্ছা দেখো, অ্যান এসএসডি ক্যান উইথস্ট্যান্ড 10 গুণ মোর ভাইব্রেশন দেন অ্যান এইচডিডি। ঠিক আছে? তার মানে আমার এসএসডি হচ্ছে গিয়ে একটা ম্যাগনেটিক ডিস্কের থেকে 10 গুণ বেশি ভাইব্রেশন উইথস্ট্যান্ড করতে পারবে। এখন যখন ম্যাগনেটিক ডিস্কের যদি কখনো ভাইব্রেট হয় বা কখনো অনেক অনেক
এনার্জি প্রাপ্ত হয়, তখন যেটা হয় যে আমরা বলছিলাম যে ম্যাগনেটিক প্রপার্টি লুজ করার চান্স থাকে। কিন্তু এসএসডিতে যেহেতু আমাদের ম্যাগনেটিক প্রপার্টির কোনো ব্যাপার নেই, সেহেতু এখানে কি আমার যদিও অনেক জোরে ভাইব্রেশনও হয় বা অনেক ফ্রিকোয়েন্সির ভাইব্রেশনও হয়, তারপরেও এসএসডির কোনো ডেটা লুজ হওয়ার চান্স নেই। ঠিক আছে, সো দেখো আপ টু এত সব ঠিক আছে। সো এখানে আমার এই ভ্যালুগুলো মনে রাখতে পারো চাইলে, বাট মেইন কনসেপ্ট হচ্ছে যে ম্যাগনেটিক ডিস্ক থেকে আমার আমার হচ্ছে ডিফারেন্সটা কী। ঠিক আছে, তো এটা মনে রাখলে বেসিক্যালি আমাদের অত বেশি মানে ভ্যালুসগুলো মনে রাখার দরকার। আচ্ছা, SSDs exceed expectations in handling shock, vibration and temperature extremes as well. So since এই যে যেটা বললাম ম্যাগনেটিক ডিস্কে ম্যাগনেটিক প্রপার্টি লুজ করার চান্স আছে, এই জন্য ও এসব শক অথবা ভাইব্রেশন কখনো উইথস্ট্যান্ড করতে পারে না, এক্ষেত্রে আমাদের ডেটা লস হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা NAND ফ্ল্যাশ। NAND ফ্ল্যাশ মেমোরি ইজ দ্য কি কম্পোনেন্ট অফ এসএসডি। সো আমাদের যদি এসএসডি বলে যে কোথায় আমরা হচ্ছে স্টোর করছি, ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে যেরকম সেটা ডিস্কের আমার উপরের যেই উপরে আর নিচে যে আমার ম্যাগনেটিক একটা হচ্ছে ম্যাটেরিয়ালের কোটিং ছিল যেখানে আমরা ডেটা স্টোর করছিলাম, ওইটা যেরকম ম্যাগনেটিক ডিস্কের হচ্ছে গিয়ে আমার ডেটা স্টোরের ক্ষেত্রে ইউজ হচ্ছিল বা রিড রাইটের ক্ষেত্রে ইউজ হচ্ছিল, আমার এসএসডিতে ঠিক সেমভাবে NAND ফ্ল্যাশটা ইউজ হয়। ঠিক আছে, সো এই NAND ফ্ল্যাশের ভেতরেই বেসিক্যালি ডেটা স্টোর করা থাকে অ্যান্ড এখান থেকে ডেটা রিড আর রাইট করা হয়। ঠিক আছে, so দেখো it has a grid of columns and rows with a cell that has two transistor at each intersection as control gate and floating gate transistor, and আমার ডেটা গুলো বেসিক্যালি এই ফ্লোটিং গেট ট্রানজিস্টরের ভেতর থাকে। ঠিক আছে, so the principle of operation is based on MOSFETs. so এটা কিভাবে কাজ করছে সেটা আমরা এখনই দেখব। সো দেখো যে আমার লোয়ার কস্ট কম্পেয়ার টু DRAM, কারণ DRAM-এ হচ্ছে আমরা আরও এফিশিয়েন্টলি ডেটা রাখতে পারি, বাট ওইটার চেয়ে একটু কম এফিশিয়েন্ট এসএসডি, কিন্তু আবার DRAM-এর চেয়ে একটু কম প্রাইস। ঠিক আছে, আবার এইচডিডির চেয়ে হচ্ছে গিয়ে আমার এসএসডি বেশি এফিশিয়েন্ট, আবার এইচডিডির থেকে আমার এসএসডির প্রাইসটাও একটু বেশি। ঠিক আছে, দেখো ফ্ল্যাশ মেমোরি এসএসডিস আর স্লোয়ার দ্যান DRAM সলিউশন। সো DRAM-এর কস্ট কিন্তু আরও অনেক বেশি, তার তুলনায় এসএসডির কস্ট আরেকটু কম, অ্যান্ড তার তুলনায় আবার ম্যাগনেটিক ডিস্কের কস্ট আরও কম। ঠিক আছে, সো DRAM-এর আমরা মেকানিজম পড়বো না, এসএসডিরই পড়ছি, বাট আমরা যদি কম্প্যারিজন করি তাহলে DRAM হচ্ছে আমার সবচেয়ে এফিশিয়েন্ট অ্যান্ড সবচেয়ে কস্টলি, এরপর হচ্ছে এসএসডি, এরপর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডিস্ক। ঠিক আছে, NAND flash components have structures called pages and blocks. সো এটা আমরা সামনে দেখব যে আমাদের ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে যেরকম আমাদের অ্যালোকেশন ইউনিট ছিল যেখানে আমরা রিড আর রাইট করছিলাম, এসএসডির ক্ষেত্রে আমাদের NAND ফ্ল্যাশের ভেতর হচ্ছে পেজেস থাকে। ঠিক আছে, যেখানে আমরা রিড আর রাইট করি। সো এটা আমরা সামনে দেখব। সো এখন আমরা দেখি যে কিভাবে আমার ডেটাগুলো স্টোর করা হয়। সো দেখো এইটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের যেই ফ্লোটিং গেট ট্রানজিস্টার আছে তার ভেতরের স্টেটটা। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে আমার ফ্লোটিং গেট, অ্যান্ড এখানেই বেসিক্যালি আমার কি থাকে, ডেটাগুলো স্টোর করা থাকে। সো আমার NAND ফ্ল্যাশ হচ্ছে এটা, অ্যান্ড তার মধ্যে এটা হচ্ছে আমার ফ্লোটিং গেট যেখানে কি আমরা ডেটাটা স্টোর করছি, অ্যান্ড এটা হচ্ছে আমার কন্ট্রোল গেট। এখন দেখো যেহেতু এটা মসফেট মানে আমরা কি বলছি যে এটার মেকানিজমটা মসফেটের মতো কাজ করছে। সো কন্ট্রোল গেট আর ফ্লোটিং গেটের মাঝে আমার ইনসুলেটর থাকে অ্যান্ড মাঝে হচ্ছে আমার একটা সিলিকন সাবস্ট্রেট থাকে। সো এখানে মেইন যে বোঝার ব্যাপার সেটা হচ্ছে কি, এটা বোঝার মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ডেটাগুলো কিভাবে স্টোর হচ্ছে। আমরা যেমন ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে দেখেছিলাম যে আমার ওরিয়েন্টেশন ওয়াইজ আমরা বলছিলাম যে এটা কি 1 নাকি 0। সো এই ক্ষেত্রে কিভাবে আমার ডেটাটা 1 নাকি 0 এটা কিভাবে হচ্ছে গিয়ে আমাদের ডিটারমাইন করা হচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখো বেসিক্যালি যখন আমাদের এসএসডিতে ডেটা রাখা হয় ওইটা একটা ভোল্টেজ আকারে আসে। ঠিক আছে, সো একটা সার্টেন ভোল্টেজ আকারে আসে। এখন এই যে ভোল্টেজ আকারে আমার ডেটাটা আসতেছে, এখন এই ডেটাটা আমার কোথায় স্টোর হবে, এই ফ্লোটিং গেট যেই পোর্শনটা আছে এখানে স্টোর হবে। এখন এটা কিভাবে আমরা ডিটারমাইন করব, আমার এই যে ফ্লোটিং গেটে যেই আমার হচ্ছে গিয়ে পার্টিকেলসগুলো আছে এগুলো যদি নন চার্জড অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1। ঠিক আছে, আর যদি এই ফ্লোটিং গেটের পার্টিকেলসগুলো চার্জ অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 0।
ঠিক আছে, আমার যেই ডেটাটা আসতেছে সেটা হচ্ছে 0। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, আমরা তো জানি যে আমরা নর্মালি কি জানি যে যখন চার্জ থাকে সেটাকে আমরা 1 বলি, আর নন চার্জ থাকলে সেটাকে আমরা 0 বলি। সো এখানে জিনিসটা ইনভার্টেড কেন হচ্ছে, সিন্স এটা একটা ন্যান্ড ফ্ল্যাশ, ঠিক আছে। ন্যান্ড কি আমরা বলো তো, অ্যান্ডকে ইনভার্ট করলে আমরা ন্যান্ড পাই, তাই না? সো এখানে একটা ইনভার্সনের ব্যাপার আছে। সো এই জন্যই এখানে নন চার্জড পার্টিকেলসগুলো যদি নন চার্জড অবস্থায় থাকে, ইন দ্যাট কেস তাকে আমরা 1 বলছি। আর যদি বেশি চার্জড অবস্থায় থাকে তাহলে আমরা কি বলছি, 0 বলছি, ঠিক আছে। সো দেখো নো চার্জ, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ডেটাটা হচ্ছে একটা 1, ঠিক আছে। সো লাইটলি চার্জড, মিডিয়াম চার্জড, হাইলি চার্জড, কয়েক টাইপের স্টেটে থাকতে পারে, তাই না? এখন আমার এই ফ্লোটিং গেট যেই পার্টটা আছে, এদের পার্টিকেলটা কি পরিমাণ চার্জড আকারে আছে ওইটার উপর বেস করে হচ্ছে গিয়ে আমরা যখন রাইট করি এখান থেকে, তখন আমার সিপিইউ ওইটার উপর বেস করে হচ্ছে ধরে নেয় যে আমার এখানে ডেটাটা কি, মানে কোন ডেটাটা আছে, ঠিক আছে। সো যদি আমার এই ফ্লোটিং গেটে শুধুমাত্র 1 বিট স্টোর করা হয়, তাহলে হচ্ছে নো চার্জ মানে হচ্ছে গিয়ে আমার 1, আর চার্জ মানে হচ্ছে 0। কিন্তু নট নেসেসারিলি সবসময় এখানে আমরা 1 বিট স্টোর করছি, এখানে আমরা মাল্টিপল বিটসও ইউজ করতে পারি। সো ইন দ্যাট কেস ওইটার একটা সার্টিন থ্রেশহোল্ড থাকে যে আমার এই পোর্শনটা কতটুকু চার্জড, হ্যাঁ, অ্যান্ড ওইটার উপর বেস করেই বেসিক্যালি সিপিইউ ধরে নেয় যে এখানে কী ডেটা আছে। আবার আমার সাপোজ যেই ডেটাটা পাঠানো হয়, সাপোজ 1100, সো এখানে দেখো 11 কি আমার নন চার্জড, তাই না? 00 কি আবার আমার চার্জড। সো এইটার জন্য আমার একটা স্পেসিফিক পরিমাণ ভোল্টেজ আছে যেটা কি নাকি এখান থেকে পাঠাতে হয়, অ্যান্ড ওইটার উপর ডিপেন্ড করে এই ফ্লোটিং গেট পোর্শনটা চার্জড হয়। সো এটা কিন্তু খুবই পরিমিত পরিমাণ, বা একটা হচ্ছে গিয়ে আমার খুবই লিমিটেড একটা চার্জ পাঠাতে হয়, বা খুবই স্পেসিফিক একটা ভোল্টেজ পাঠাতে হয় এই ভ্যালুটার জন্য, ঠিক আছে। সো যেটা কিনা আমার এই ফ্লোটিং গেট পোর্শনটাকে বা এই ফ্লোটিং গেটের পার্টিকেলসগুলোকে চার্জ করতে পারে। সো এখানে দেখো যে আমাদের ন্যান সেল 4 টাইপের হয়ে থাকে, ঠিক আছে। সো 4 টাইপের আমরা ডেটার দেখতে পাচ্ছি। সো এখানে দেখো এসএলসি, এমএলসি, টিএলসি, কিউএলসি। সো এসএলসিটা কি, এসএলসি হচ্ছে বেসিক্যালি আমার যেখানে প্রত্যেকটা এই যে আমরা যে দেখলাম না যে ফ্লোটিং গেট আছে, এখানে প্রত্যেকটা ফ্লোটিং গেটে আমরা অ্যাট এ টাইম 1 বিটি স্টোর করতে পারবো। সো ইন দ্যাট কেস সেটাকে আমরা বলছি এসএলসি। হয় আমরা 1 স্টোর করতে পারছি, নয়তো আমরা 0 স্টোর করতে পারছি। এটা হচ্ছে আমার সিঙ্গেল। এরপর কি আমার মাল্টি লেভেল আছে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি প্রত্যেকটা আমার এরকম ফ্লোটিং গেটে 2 বিট করে স্টোর করতে পারবো। সো কি কি আছে, 1110 অথবা 01 অথবা 00, 2 বিটস পার সেল। এরপর কি আছে আমার টিএলসি। সো টিএলসিতে কি দেখো, টিএলসিতে হচ্ছে আমরা অ্যাটলিস্ট 3টা বিট, মানে 3টা বিট হচ্ছে আমরা ফ্লোটিং গেটে স্টোর করতে পারছি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের কয় টাইপের হচ্ছে গিয়ে কম্বিনেশন আসে, 111 থেকে 000, তার মানে হচ্ছে 8 টাইপের কম্বিনেশন বা 8 টাইপের চার্জড অবস্থায় এই ফ্লোটিং গেটটা থাকতে পারবে যদি আমরা টিএলসি ইউজ করি। অ্যান্ড লাস্টলি কিউএলসি, যেখানে হচ্ছে আমরা অ্যাট এ টাইম 4টা বিট এখানে স্টোর করতে পারছি। সো এই ক্ষেত্রে কি আমার 16 ধরনের স্টেট থাকবে এই ফ্লোটিং গেটটার, যেখানে কি 16 টাইপের আমার চার্জিং স্টেট থাকবে, অ্যান্ড এক একটা চার্জিং স্টেট এক একটা ডেটা মিন করবে। সো 111 এর জন্য একটা স্পেসিফিক চার্জিং স্টেট, আবার 1001 এর জন্য একটা স্পেসিফিক চার্জিং স্টেট, এভাবে থাকবে। এখন দেখো আমার কিন্তু সবচেয়ে ইজিয়ার টু ইমপ্লিমেন্ট হচ্ছে এই এসএলসি, ঠিক আছে। কেন, কারণ হচ্ছে কি আমার কিন্তু এই যে ফ্লোটিং গেট যে পোর্শনটা আছে এটাকে কি শুধুমাত্র নন চার্জ অথবা চার্জ এই স্টেটটাতে রাখতে হবে, হয় 1 অথবা 0। তার মানে এটার জন্য কিন্তু আমার খুব স্পেসিফিক ভোল্টেজ দিতে হবে এমন কোনো কথা নেই, বা এটার জন্য যে খুব কমপ্লেক্স আমার হচ্ছে রিড আর রাইটের জন্য হচ্ছে হবে এমন কিন্তু কথা নেই। জাস্ট আমি যদি চার্জ দেখি তাহলে বলতে পারছি 0, আর নন চার্জ দেখলে আমরা বলতে পারছি 1। সো এখানে কিন্তু আমাদের খুব বেশি এটা কমপ্লেক্স না। কিন্তু আমরা যত বেশি বিটস হচ্ছে একসাথে স্টোর করছি, আমার আমার সিস্টেমটা কিন্তু তত বেশি কমপ্লেক্স হচ্ছে। সো এই ক্ষেত্রে দেখো এসএসসির সময় আমার রিড আর রাইট করতে সব থেকে কম সময় লাগে, কারণ এই ক্ষেত্রে আমার ভোল্টেজ যেই অ্যামাউন্টটা আমরা দিচ্ছি, সো
ধরো চার্জ করার জন্য যেরকম ভোল্টেজ দিতে হয় বা নন চার্জ করার জন্য পার্টিকেলসগুলোকে নন চার্জ করার জন্য যেরকম ভোল্টেজ দিতে হয়, এটা কিন্তু খুব একটা কমপ্লেক্স না। আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিলে এটা হয়ে যাচ্ছে। কিন্তু যত বেশি হচ্ছে আমরা অ্যাট এ টাইম ফ্লোটিং গেটে হচ্ছে যত বেশি বিটস আমরা স্টোর করব, আমার কিন্তু ভোল্টেজ পাঠানোর বা হচ্ছে যখন আমরা রাইট করব ওইটার জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্টটা আরও বেশি স্পেসিফিক হতে থাকবে, বা ওইটা আরেকটু কমপ্লেক্স হতে থাকবে। সো আমরা অ্যাট এ টাইম যত বেশি বিটস হচ্ছে আমরা স্টোর করব, আমাদের রিড আর রাইটের কমপ্লেক্সিটিটা তত বাড়তে থাকবে। সো আমরা যদি কিউএলসির কথা চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লেক্স, তাই না? এখন দেখো যে আমরা যদি 1110 এই ডেটাটাকে এই ফ্লোটিং গেটে হচ্ছে স্টোর করতে চাই, ইন দ্যাট কেস কি এটার জন্য কি আমার খুবই স্পেসিফিক একটা ভোল্টেজ পাঠাতে হবে যেন আমার এই ফ্লোটিং গেটের যেই চার্জটা ওইটা এমন স্পেসিফিক অ্যামাউন্টে থাকে যেন সিপিইউ যখন আবার রিড করবে তখন ও বুঝতে পারে যে এই ডেটাটা হচ্ছে 1110। ঠিক আছে? সো আমরা যেই টাইপের সেল ইউজ করব ওই টাইপের সেলের উপর বেস করে হচ্ছে আমার কমপ্লেক্সিটিটা নির্ধারণ করা হবে। এখন অবশ্যই এসএলসি যদি আমরা ইউজ করি তাহলে কি আমরা অ্যাট এ টাইম কম পরিমাণ ডেটা রাখতে পারছি, কিউএলসিতে কি আমরা বেশি পরিমাণ ডেটা রাখতে পারছি। সো অবশ্যই কিউএলসিতে আমার স্টোরেজ বেশি থাকবে কিন্তু কমপ্লেক্সিটিও বেশি থাকবে। আবার এসএলসিতে আমার স্টোরেজ কম থাকবে কিন্তু কমপ্লেক্সিটিও কম থাকবে। সো দেখো আমরা যদি এখানে দেখি যে আমার এসএলসির ক্ষেত্রে রিড অ্যান্ড রাইট লেটেন্সি হচ্ছে 25, রিড লেটেন্সি আর রাইট লেটেন্সি হচ্ছে 250। আবার অ্যাট দ্য সেম টাইম যদি আমি টিএলসির কথা চিন্তা করি, সো দেখো আমার রিড লেটেন্সি হচ্ছে 100 অ্যান্ড রাইট লেটেন্সি হচ্ছে 1500। সো দেখো আমার এসএলসির থেকে টিএলসির কিন্তু রিড আর রাইট লেটেন্সি অনেক বেশি, তাই না? দেখো 1500 কোথায় আর 250 কোথায়। সো এই ক্ষেত্রে এটা কেন বেশি? কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমার খুবই মানে ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যায় কম্পারেটিভলি। আমার একটা সার্টেইন ভোল্টেজ দিতে হবে, আবার রিড করার সময় ওই যে আমার চার্জ স্টেটটা আছে ওটা কি ভ্যালু বা কি ডেটা ডিনোট করছে ওইটা ডিকোড করার জন্য কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে। সো এই জন্য দুইটার ক্ষেত্রে রিড আর রাইট লেটেন্সি টিএলসি হচ্ছে বেশি। আবার দেখো এসএলসি বা এমএলসি টিএলসির থেকে এইচডিডির রিড আর রাইট লেটেন্সি কিন্তু আরও অনেক বেশি। তার মানে কি আমার এসডিডি কিন্তু ম্যাগনেটিক ডিস্কের থেকে আরও অনেক বেশি ফাস্ট কাজ করে। সো এই ক্ষেত্রে আমি টিএলসি বা কিউএলসি যেটাই ইউজ করি না কেন, কিউএলসি ইউজ করলেও ওইটা আমার ম্যাগনেটিক ডিস্কের চেয়ে ফাস্টার হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা যে ন্যান ফ্ল্যাশটা আমাদের কিভাবে থাকে। সো দেখো ন্যান ফ্ল্যাশটা বেসিক্যালি প্রথমত এটা হচ্ছে আমার একটা ডাইটা কি এই যে ফুল যে বক্সটা দেখছি এই বক্সটা হচ্ছে বেসিক্যালি ডাই। ঠিক আছে? এই ডাইয়ের ভেতর আমার মাল্টিপল প্লেনস থাকতে পারে। সো এই যে আমার ডাইয়ের ভেতর যে আমি এই যে এই দুইটা প্লেন দেখছি এগুলাকে বলা হয় হচ্ছে প্লেন। হ্যাঁ, অ্যান্ড প্লেন কি আমার কি সবসময় খালি দুইটাই থাকবে? না, প্লেন আমার মাল্টিপল প্লেনস থাকতে পারে। এখন প্লেনের কাজ কি? বেসিক্যালি আমরা এই প্লেনগুলোতে হচ্ছে সাইমultaneously রিড আর রাইটের কাজ করতে পারি। ঠিক আছে? সো যদি আমাদের এরকম হয় যে প্যারালালভাবে আমার রিড রাইটের কাজ করতে হবে, ইন দ্যাট কেস কি হয় যে আমার যতগুলা প্লেন থাকবে ততগুলা প্লেনে আমরা সাইমultaneously রিড আর রাইটের কাজ করতে পারি। ঠিক আছে? সো যেহেতু এখানে দুইটা প্লেন আছে সেহেতু দুইটা প্লেনই একই সাথে রিড অথবা রাইটের কাজ হতে পারে। সো এটা কিন্তু প্যারালালি আমার হচ্ছে রিড রাইটের কাজ করতে পারছি। এখন দেখো আবার প্লেনগুলোর ভেতর কি আমার মাল্টিপল ব্লকস আছে। সো এই যে আমরা প্লেনের ভেতর চারকোনা দেখছি না, এগুলো হচ্ছে এক একটা ব্লক। এগুলো হচ্ছে একটা মেমোরি ব্লক। এখন এই যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোর ভেতর দেখো আমরা ইয়েলো কালারের ছোট ছোট বক্স দেখতে পাচ্ছি, তাই না? এই ইয়েলো কালারের ছোট ছোট বক্স হচ্ছে আমার পেজ, এগুলাকে বলা হয় হচ্ছে পেজ। অ্যান্ড এই ইয়েলো কালারের ছোট ছোট ব্লকেই বেসিক্যালি হচ্ছে আমরা ডেটা স্টোর করি। সো আমার ম্যাগনেটিক ডিস্কের জন্য যেরকম অ্যালোকেশন ইউনিট ছিল যেখানে আমরা ডেটা স্টোর করতাম, যেটা কি আমার ট্র্যাক আর সেক্টর দিয়ে ভাগ করা ছিল, ওইটা যেরকম আমার অ্যালোকেশন ইউনিট ম্যাগনেটিক ডিস্কের জন্য, ঠিক সেমভাবে আমার এসএসডির জন্য যে আমার ইউনিটটা আছে যেখানে আমরা রিড অথবা রাইট করব ওইটা হচ্ছে আমার পেজ। ঠিক আছে? সো আমরা ইচ পেজ আকারে হচ্ছে রিড অথবা রাইট করে থাকি। ঠিক আছে? সো আমার দেখো এসএসডিটাকে কিন্তু কয়েক ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমত প্লেনে ভাগ করা হলো, প্লেনে কি আমরা সাইমultaneously ডেটা রিড রাইট করতে পারছি।
এরপর কি এক একটা প্লেনের ভেতর আবার ব্লকস আছে, অ্যান্ড এক একটা ব্লকসে অনেকগুলো পেজ আছে, মাল্টিপল পেজ আছে, অ্যান্ড এই পেজগুলাই হচ্ছে বেসিক্যালি আমার ইউনিট, যেখানে আমার রিড অথবা রাইট আমরা করতে পারবো। আচ্ছা, সো দেখো আমরা স্লাইডগুলো গো থ্রু করবো অবশ্যই পরীক্ষার আগে। সো দ্য অনলি ওয়ে ফর অ্যান এসএসডি টু আপডেট অ্যান এক্সিস্টিং পেজ, আচ্ছা কীভাবে আপডেট হবে সেটা আমরা দেখবো। ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমরা যেরকম ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে দেখেছিলাম যে ডেটা কিভাবে রিড হচ্ছে, কিভাবে রাইট হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এই এসএসডির ক্ষেত্রেও দেখবো যে ডেটা কিভাবে রিড আর রাইট হয়। কিন্তু এসএসডির ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ডেটা কিভাবে আমরা ইরেজ করছি, ঠিক আছে? সো দেখো বেসিক্যালি আমার এইটা যদি হচ্ছে আমার একটা ব্লক হয়, সাপোজ এটা হচ্ছে আমার ব্লক, দেখো তোমরা দেখতে পারবা যে ব্লকের ভেতর কি এই যে আমরা স্কোয়ারগুলো দেখছি এগুলো হচ্ছে এক একটা পেজ। সো আমরা ধরে নিচ্ছি যে এক একটা পেজ হচ্ছে 4 কিলোবাইটের। এখন এক একটা পেজ হচ্ছে 4 কিলোবাইট অ্যান্ড আমার ফুল ব্লকটা সাপোজ আমার 256 কিলোবাইট, তার মানে আমার ফুল ব্লকে হচ্ছে গিয়ে অনেকগুলো পেজেস আছে, তাই না? সো এখন আমরা ডেটা কিভাবে রাইট করি, বেসিক্যালি যেটা হয় যে আমাদের ধরো সিপিইউ কোনো একটা ডেটা স্টোর করতে চাচ্ছে, ও কি করে, ও হচ্ছে আমার এসএসডির ভিতর আসে, এরপর ধরো এই ব্লকে যেই পেজগুলো খালি আছে বা যেই পেজটা খালি আছে ওই পেজে ও ডেটাটা রাইট করে দেয়, অ্যান্ড ওইটার মেমোরিটা হচ্ছে গিয়ে ও আবার স্টোর করে রাখে যে ও কোন পেজে ডেটাটা রাইট করেছে, ঠিক আছে? সো এখানে এই ক্ষেত্রে কি হয় যে ও দেখে যে এই ব্লকে কোন পেজটা খালি আছে। সো সাপোজ ও 8 কিলোবাইটের একটা ডেটা নিয়ে আসছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে ও কি করবে, ব্লকে দেখবে যে আমার কোন পেজগুলো খালি আছে, সাপোজ এই পেজটা খালি আছে আর এই পেজটা খালি আছে। সো ও এই 8 কিলোবাইটকে দুইটা ভাগে ভাগ করে দুইটা পেজে রেখে দিবে, অ্যান্ড এই দুইটা পেজের অ্যাড্রেস আবার স্টোর করে দিবে। সো এইভাবে কিন্তু বেসিক্যালি আমার রাইটটা হচ্ছে, হ্যাঁ, এই রাইটটা কিন্তু কোনো কমপ্লেক্স কিছু না, ও জাস্ট যেই পেজগুলো খালি পাচ্ছে ওই পেজগুলোতে রাইট করে দিচ্ছে অ্যান্ড অ্যাড্রেসটা স্টোর করে রাখতেছে। আবার রিডটা কিভাবে হচ্ছে, ওই যে যেই হচ্ছে স্পেসিফিক ডেটাটা সাপোজ আমার সিপিইউ রিড করতে চাচ্ছে, ওদের মেমোরি কিন্তু স্টোর করা আছে যে কোন মেমোরিতে ওই ডেটাগুলো রাইট হয়েছিল। সো ওই অনুযায়ী ও কি করে, ওই মেমোরির পেজে যায়, পেজে গিয়ে ডেটাগুলো জাস্ট সিম্পলি রিড করে নিয়ে আসে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এসএসডির রিড আর রাইটে কোনো কমপ্লেক্সিটি নেই। ম্যাগনেটিক ডিস্কে যেরকম আমরা দেখছিলাম যে ও হচ্ছে গিয়ে কিভাবে রিড রাইট করছিল ওরিয়েন্টেশন অনুযায়ী, আর্মগুলো এলঙ্গেট আর শর্টেন করে, এই ক্ষেত্রে কিন্তু ওরকম আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, অ্যাড্রেসগুলো স্টোর করে রাখা আছে, ও সিম্পলি ওই অনুযায়ী ওই পেজে যাচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা পেজে কি আমার ওই যে আমাদের একটা ফ্ল্যাশ ফ্লোটিং গেট আছে, ওখান থেকে ও ভোল্টেজ আকারে হচ্ছে কি রিড করে বা দেখছে যে আমার চার্জিং স্টেটটা দেখে ও রিড করে নিচ্ছে ডেটাটা, যে ডেটাটা কি, তাই না? কিন্তু এখানে মেইন যে প্রবলেমটা অ্যারাইজ হয় আমার এসএসডির ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন আমরা কোনো ডেটা ইরেজ করতে চাই। ইরেজিংটাই হচ্ছে এসএসডির সব থেকে কমপ্লেক্স ব্যাপার। কারণ আমরা যখন ম্যাগনেটিক ডিস্ক দেখেছিলাম, ম্যাগনেটিক ডিস্কে আমরা আমাদের যদি কোনো ডেটা ইরেজ করতে হতো বা কোনো একটা ডেটা কে ওভাররাইট করতে হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম ছিল না, আমরা জাস্ট ওই অ্যালোকেশন ইউনিটের অ্যাড্রেসটা পেলেই ও কিন্তু যে কোনো অ্যালোকেশন ইউনিটেই ওভাররাইট করে দিতে পারতো। কিন্তু এসএসডিতে এই জিনিসটা মনে রাখবা, এসএসডিতে কোনো পেজ ওভাররাইট করা পসিবল না, ঠিক আছে? এসএসডিতে কোনো পেজ ওভাররাইট করা পসিবল না। এসএসডিতে অলওয়েজ আমরা এমনভাবে কাজ করতে হবে যে যেন যদি কোনো একটা ডেটাকে আমি ইরেজ করতে চাই বা কোনো একটা পেজের ডেটাকে আমি ইরেজ করতে চাই অথবা এই পেজে আমি অন্য কোনো একটা ডেটা রাখতে চাই, তাহলে আমাদের একটা স্পেশাল একটা প্রসেসের মধ্যে থেকে যেতে হয়, ঠিক আছে? সো এই প্রসেসটা কি এটা আমরা একটু দেখব। সো দেখো আমাদের এসএসডির কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, গার্বেজ কালেকশন, ট্রিম কমান্ড, ওয়্যার লেভেলিং, রাইট অ্যাম্প্লিফিকেশন, ওভার প্রভিশনিং, প্রত্যেকটা কনসেপ্টই আমরা দেখব। অ্যান্ড তার মধ্যে প্রথমত গার্বেজ কালেকশন যখন আমরা পড়ব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি ইরেজটা কিভাবে হয় বা ইরেজের সময় আমাদের কমপ্লেক্সিটিটা কোথা থেকে আসে। আচ্ছা, সো দেখো এই ক্ষেত্রে সাপোজ আমরা কি বলছিলাম, রিড আর রাইটের সময় কি হচ্ছিল, যে সাপোজ কোনো একটা ডেটা যদি রাইট করতে চাই আমার এসএসডি তে, তাহলে যেটা কি হবে, ডেটাটা ও ফার্স্টে কি কোনো একটা ব্লকে যাবে, ব্লকে গিয়ে দেখবে যে পেজটা ফ্রি আছে ওই পেজে ও রাইট করে দিবে, অ্যান্ড ওই পেজের অ্যাড্রেসগুলো ও আবার স্টোর করে রাখবে, ঠিক আছে? রাইট
কিভাবে করছে, একটা ভোল্টেজের থ্রুতে রাইট করছে, যেখানে কি ওই স্পেসিফিক ভোল্টেজ অনুযায়ী আমার ফ্লোটিং গেটটা হচ্ছে গিয়ে চার্জড অবস্থায় যাচ্ছে, ঠিক আছে। আবার রিড কিভাবে করছে, রিড হচ্ছে ও ওই যেই ডেটাটাকে ও রিড করতে চাচ্ছে ওটা তো একটা মেমোরিটাও স্টোর করে রেখেছে কোথাও, তাই না। সো ওই মেমোরিটা দেখে ও ওই পেজে ব্যাক করছে, ব্যাক করে কি করছে, ওই ফ্লোটিং গেটের চার্জটা ও রিড করছে, আর ওই স্পেসিফিক চার্জ বা কতটুক চার্জ আছে ওই চার্জটা দেখে ও বুঝতে পারছে যে এখানে কি ডেটা আছে, অ্যান্ড ওখান থেকে ওই ডেটাটা ও সুন্দর করে রিড করে নিচ্ছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু কম্পিউটারে এমন কিছু ডেটা থাকে যেগুলো আমরা ডিলিট করে দিই, তাই না। ধরো আমার কোনো একটা ডেটা আর প্রয়োজন হচ্ছে না, বা সাপোজ আমি এই স্লাইডটা যে পড়াচ্ছি, সাপোজ এই স্লাইডটা আমি ডিলিট করে দিলাম। এখন এটা তো আমার মেমোরিতে স্টোর করা ছিল, তাই না। এখন যদি আমি ডিলিট করে দিই তার মানে কি ওই ডেটাটাকে আমার আর দরকার নেই, বা ওইটা আমার স্টোরেজে রাখার আর দরকার নেই, তাই না। সো এই ক্ষেত্রে আমার কি ওই ডেটাটা ইরেজ করতে হবে, অথবা কি আমি যদি এই ডেটাটাকে ওভাররাইট করতে চাই, তাহলে কি আমার ডেটাটা যেই ব্লকে ছিল বা যে পেজে ছিল ওই পেজটাকে কি আমার আবার মানে ওই পেজে যেই ডেটা ছিল তার উপর আমি আবার অন্য কিছু রাইট করতে চাচ্ছি, তাই না। সো এই ক্ষেত্রে এইটা আমার এসএসডির ক্ষেত্রে একটা কমপ্লেক্স প্রসিডিউর। সো এটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখি, যে সাপোজ আমার এরকম একটা ব্লক আছে যেখানে আমার হচ্ছে এই পেজগুলো আছে, ঠিক আছে। এখন এই পেজের সাপোজ এ বি সি ডি এই 4টা পেজ হচ্ছে আমার আর দরকার নেই, বা এই 4টা পেজ আমি ডিলিট করে দিয়েছিলাম, বা এই 4টা পেজের ডেটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছিলাম, তার মানে কি এইটা হচ্ছে আমার এই এসএসডির স্টোরেজে রাখার আর দরকার নেই। এখন আমরা আমাদের যে মেইন প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমরা কখনোই বা এসএসডি কখনোই কোনো একটা স্পেসিফিক পেজের ডেটাকে ইরেজ করতে পারে না, ঠিক আছে। সো এটা মনে রাখবা, এসএসডি কখনোই কোনো একটা স্পেসিফিক পেজের ডেটাকে ইরেজ করতে পারে না। ও বরং কি করে, ও যেটা করতে পারে ও কোনো একটা ফুল ব্লকের ডেটাকে ইরেজ করতে পারে, ঠিক আছে। তার মানে আমি যদি একটা ব্লকের কোনো একটা স্পেসিফিক পেজকে ইরেজ করতে চাই তাহলে ওর ফুল ব্লকের ডেটাকেই ইরেজ করতে হবে। এখন এই প্রবলেমটা কেন হয়, কারণ আমরা কি জানি এখানে কিন্তু সব কিছু একটা ভোল্টেজের মাধ্যমে হচ্ছে, তাই না। সো এখন আমি যদি সাপোজ ধরো এই এ ডেটাটাকে হচ্ছে ইরেজ করতে চাই, তাহলে কি আমার এই এই পেজটাতে এমন একটা ভোল্টেজ পাঠাতে হবে যেন কি ওর এই ডেটাটা হচ্ছে ইরেজ হয়ে যায়, বা এই পেজটা একদম হচ্ছে এমটি হয়ে যায়। কিন্তু আমাদের এই ভোল্টেজটা এমন একটা সার্টেন লেভেলে আছে যেটা কি শুধুমাত্র একটা পেজকে যদি ওই ভোল্টেজটা পাঠানো হয় তাহলে ওই পেজটা ওই ভোল্টেজটা হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে। সো অ্যাজ এ রেজাল্ট কী করা হয় যে আমার ওই ভোল্টেজটা ফুল ব্লকে পাস করা হয়, অ্যান্ড ওই ব্লকের সব পেজ হচ্ছে ভোল্টেজটা নিজেদের মধ্যে ডিভাইড করে নেয়, অ্যান্ড ফুল ব্লককে আমরা এভাবে ইরেজ করতে পারছি। বাট কোনো একটা স্পেসিফিক পেজকে কিন্তু আমরা ইরেজ করতে পারি না। কেন পারি না এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, কারণ হচ্ছে ওই পরিমাণ ভোল্টেজ কোনো একটা পেজের পক্ষে নেওয়া পসিবল না, ঠিক আছে। সো ওইটার জন্য আমরা কি করি, পুরো ব্লকে দিয়ে দিই, বা এসএসডি পুরো ব্লকে ওই ভোল্টেজটা পাস করে, অ্যান্ড ওই ব্লকের প্রত্যেকটা পেজ হচ্ছে গিয়ে আমার ইরেজ হয়ে যায়, বা প্রত্যেকটা পেজের ডেটা ইরেজ হয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য যেটা হয়, যেহেতু আমরা কোনো একটা স্পেসিফিক পেজের ডেটাকে ইরেজ করতে পারছি না, আমাদের কিন্তু ফুল ব্লকের ডেটাকে ইরেজ করতে হবে। এখন ফুল ব্লকের ডেটা যে আমরা ইরেজ করব, এখানে প্রবলেম হচ্ছে যে এই ব্লকে তো আমার ইম্পর্টেন্ট ডেটাও আছে, তাই না, যেগুলো কিনা আমি ডিলিট করতে চাচ্ছি না, তাহলে ওগুলোকে আমরা কিভাবে রাখবো। এখন এইটার হচ্ছে যেই প্রবলেমটা সেটা হচ্ছে কি, যেই যেই জিনিসটা বা যে প্রসেসটা মেনটেন করা হয় ওইটা হচ্ছে যেই ব্লকে আমার ডেটা ইরেজ করতে হবে, বা যেই ব্লকে সাপোজ এমন ডেটা আছে যেটা কি নাকি আমার ইরেজ করতে হবে, ওই ব্লকটাকে ফার্স্টে হচ্ছে রিড করা হয়, ঠিক আছে। সো ওই ব্লকের মধ্যে কাদেরকে রিড করা হয়, যেই সব ডেটাকে ইরেজ করা লাগবে না তাদেরকে রিড করা হয়। সো আমার সিপিইউ তো জানে যে কোন ডেটাগুলো ওর দরকার আর কোন ডেটাগুলো দরকার না, বা কোন পেজের ডেটাগুলো ওর ইরেজ করতে হবে আর কোন পেজের ডেটাগুলো ওর ইরেজ করতে হবে না। সো ওই হিসেবে এই ব্লক থেকে ওই পেজগুলো রিড করা হয় যেই পেজগুলো কি আমার দরকার। সো একটা রিড হলো, এরপর কি করা হয়, এই যে পেজগুলো রিড করলো এই পেজগুলোকে ও আরেকটা খালি ব্লকে রাইট করে দেয়, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট পেজগুলো কি করে, ও রিড করে আরেকটা খালি ব্লকে রাইট করে দেয়। সো এখন দেখো আমার এই ব্লকের মধ্যে যে ডেটাগুলো দরকার ছিল ওগুলো কি এখন আরেকটা ব্লকে আমি রাইট করে দিয়েছি না। সো এরপর যেটা কি করে,
এরপর যেটা হয়, ও এই ব্লকটাতে ওই সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাঠিয়ে ফুল ব্লককে ও হচ্ছে ইরেজ করে দেয়। সো এখন দেখো আমার কিন্তু এই ব্লকের সব ডেটা ইরেজ হয়ে গিয়েছে, কিন্তু আমার ইম্পর্টেন্ট যেই ডেটাগুলো ছিল বা যেই ডেটাগুলো আমি ইরেজ করতে চাইনি ওই ডেটাগুলো কিন্তু ঠিকই আমার আরেকটা ব্লকে আমি রেখে দিয়েছি। এখন এখন কিন্তু আমার এই ব্লক এক্সটা হচ্ছে গিয়ে আমার খালি। এখন যদি আমি চাই যে আমার এই যে ডেটাগুলো ছিল এই ডেটাগুলো প্রিভিয়াস অ্যাড্রেসেই আমি ফেরত পাঠাবো, বা এই ডেটাগুলো আমি যে অ্যাড্রেসে আগে সেভ করে রেখেছিলাম ওই অ্যাড্রেসেই হচ্ছে গিয়ে ওরা থাকুক, এটাই হচ্ছে গিয়ে আমরা চাই। তাহলে কি করবে, ও আবার এই ডেটাগুলোকে রিড করে এই ব্লকে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে, সো দেখো এই ক্ষেত্রে আমার জাস্ট কি কয়েকটা পেজকে আমার ইরেজ করার জন্য প্রথমত কি ওই ব্লকের যেগুলো ইম্পর্টেন্ট পেজ আছে ওগুলাকে রিড করতে হচ্ছে, ওগুলাকে কি করতে হচ্ছে আবার আরেকটা এমটি ব্লকে রাইট করতে হচ্ছে। এরপর যদি আমি চাই যে এই ডেটাগুলো বা এই পেজগুলো ওর প্রিভিয়াস অ্যাড্রেসে ফেরত যাক, তাহলে এই ব্লকটাকে ইরেজ করার পর বা এই ব্লকের প্রত্যেকটা পেজের ডেটা ইরেজ করার পর ও কি করবে, এই যে ইম্পর্টেন্ট পেজগুলো ছিল ওগুলাকে ও আবার রিড করে প্রিভিয়াস ব্লকে রাইট করে দিবে। তার মানে একটা সিম্পল ইরেজের জন্য কিন্তু আমার দুইবার রিড দুইবার রাইট করতে হচ্ছে। সো এটা কি আমার একটা রিডান্ডেন্সি না? সো এই ক্ষেত্রে এই এসএসডিটা একটু হচ্ছে গিয়ে আমার ম্যাগনেটিক ডিস্কের থেকে কমপ্লেক্স প্রসিডিওরে আগায়। আমার ম্যাগনেটিক ডিস্কে কিন্তু আমি যে কোনো ডেটা ইরেজ করতে চাইলে বা ওভাররাইট করতে চাইলে ইজিলি আমি ওভাররাইট করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমার ওভাররাইটটা পসিবল হয় না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আমাদের ডেটাটা ফার্স্টে হচ্ছে গিয়ে ইরেজ করতে হয়, এরপর আমরা হচ্ছে গিয়ে ডেটাটাকে ওভাররাইট করতে পারি। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার বেসিক্যালি এখানকার কমপ্লেক্স একটা সিকোয়েন্স। সো এই ক্ষেত্রে দেখো আমরা যখন গার্বেজ কালেকশনের কথা বলছি, এখন গার্বেজ কালেকশন কি, এতক্ষণ কিন্তু আমি দেখালাম যে কিভাবে আমার ডেটা ইরেজ হচ্ছে, তাই না? আমরা কিন্তু এটা দেখেছি যে রিড কিভাবে হচ্ছে, রাইট কিভাবে হচ্ছে, অ্যান্ড ইরেজ কিভাবে হচ্ছে। এখন আমরা দেখব যে এগুলা ইউজ করে আমাদের ভেতরের কিছু যেই কম্পোনেন্টস আছে বা ইম্পর্টেন্ট কিছু কনসেপ্টস আছে ওগুলা কিভাবে ডিল করা হচ্ছে। সো তার মধ্যে একটা হচ্ছে গার্বেজ কালেকশন। সো গার্বেজ কালেকশনটা কি? গার্বেজ কালেকশন বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে আমি যেটা বললাম যে আমরা তো পিসি থেকে কিছু ডেটা ডিলিট করে দিই, তাই না? এখন এই যে ডিলিট করে দিচ্ছি এইটা অ্যাকচুয়ালি কিভাবে হ্যান্ডেল হচ্ছে, বা আমাদের সাপোজ কিছু ডেটা সারা জীবন স্টোরেজে রয়ে গিয়েছে, ওগুলো আমরা আর ইউজ করছি না বা ওগুলো কখনো ইউজ হবে না। সো এই ডেটাগুলোকে তো ফেলে দিতে হবে, তাই না? এই ডেটা তো সবসময় আমার স্টোরেজে রাখলে হবে না। সো এই প্রসিডিওরটা কিভাবে হয়? এই প্রসিডিওরটা বেসিক্যালি আমি একটু আগে যেভাবে দেখলাম ওভাবেই হয়, যে আমার যেই পেজের ডেটাগুলোকে আমার হচ্ছে ফেলে দিতে হবে ওই পেজগুলোকে ফার্স্টে চিহ্নিত করা হয়, এরপর ওই ব্লকের ইম্পর্টেন্ট ডেটাগুলো আরেকটা ব্লকে ট্রান্সফার করে দেওয়া হয়। কি করা হয়, ওই ইম্পর্টেন্ট ডেটাগুলো রিড করা হয়, যেগুলো আমরা ফেলবো না বা যেগুলো গার্বেজ ডেটা না ওগুলাকে আমরা রিড করে আরেকটা ব্লকে রাইট করে দিব। এরপর যেটা করে এসএসডি এই ফুল ব্লকটাকে ইরেজ করে দেয়। ইরেজ করে দিলে কি হচ্ছে, যেসব গার্বেজ ডেটা ছিল ওগুলোও ইরেজ হয়ে যাচ্ছে সাথে সাথে, আর আমার ইম্পর্টেন্ট ডেটা তো আরেকটা ব্লকে আছে। এখন আমি যদি এই ব্লকে যেই ডেটাগুলো আছে সাপোজ এইটা যদি আমি আর প্রিভিয়াস ব্লকে না আনতে চাই, ঠিক আছে, কারণ প্রিভিয়াস ব্লকে আনতে গেলে কি হবে, আমার এই ডেটাগুলো আবার রিড করে আবার প্রিভিয়াস ব্লকে রাইট করতে হবে, তাই না? যদি না আনতে চাই বেশি রিডান্ডেন্সি হয়ে যায়, ইন দ্যাট কেস এই পেজগুলোর অ্যাড্রেসগুলো ও হচ্ছে আবার রিনিউ করে দিবে বা আবার হচ্ছে গিয়ে আপডেট করে দিবে নতুন ব্লকের অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, সো দুইটাই কিন্তু রিডান্ডেন্সি, অ্যাড্রেস আপডেট করতে হচ্ছে নয়তো প্রিভিয়াস ব্লকে পাঠাতে হচ্ছে। ঠিক আছে, সো দুইটার একটা হচ্ছে হয়। এখন এই যে গার্বেজ কালেকশনটা আছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে আমার ট্রিম কমান্ড। ঠিক আছে, সো এই ট্রিম কমান্ডটা কি? ট্রিম কমান্ড হচ্ছে বেসিক্যালি আমার কোন পেজগুলো ডিলিট হবে ওইটার ট্র্যাক রাখে। সো ট্রিম কমান্ড কি করে, কোন পেজগুলো ডিলিট হবে বা কোন পেজগুলোর ডেটা হচ্ছে আমার গার্বেজ ওইটার ও হচ্ছে ট্র্যাক রাখে। সো ওইটার ট্র্যাক রাখার ইম্পর্টেন্সটা কি? সো এই যে দেখো আমি এই যে ব্লকের ডেটাগুলো যে আমি কপি করছি, তাই না? কপি করার জন্য আমি কিন্তু পুরো ব্লকটাকে কপি করছি না, জাস্ট ইম্পর্টেন্ট পেজগুলোকে কপি করছি, বা যেই পেজগুলো হচ্ছে কি আমার গার্বেজ না সেই পেজগুলোকে কপি করছি। এখন কোন পেজগুলো গার্বেজ না এটা আমরা কখন জানবো? যখন আমরা জানবো যে এই ব্লকে কোন পেজগুলো অ্যাকচুয়ালি গার্বেজ ডেটা।
সো এই ক্ষেত্রে ট্রিম কমান্ডটা কিন্তু আমার হেল্প করছে যেন হচ্ছে আমি এক্সট্রা কোনো পেজ হচ্ছে কপি না করি। আমি যদি এখানে সাপোজ কোনো একটা গার্বেজ ডেটাওয়ালা পেজকেও কপি করে ফেলতাম, তাহলে কিন্তু আমার ফুল উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে প্রবলেম্যাটিক হয়ে যেত, মানে তাহলে তো আমি আর ইরেজ করতে পারতাম না, তাই না? সো এই জন্য এই ট্রিম কমান্ডটা কি আমার হেল্প করছে, যে আমার ট্র্যাক রাখছে যে কোন পেজের ডেটাগুলো হচ্ছে কোন পেজের ডেটাগুলোকে আমার ফেলে দিতে হবে, বা কোন পেজের ডেটাগুলোকে আমার ওভাররাইট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা চিন্তা করব যে আমার এই যে ডেটাগুলো আছে, হ্যাঁ, এখন সাপোজ আমি একটা ফাইল ডিলিট করে দিলাম, এখন সাথে সাথেই কি এই কাজটা হবে যে আমার এই ডেটাটা হচ্ছে গিয়ে আমার এই ব্লকটা ফার্স্টে কপি করা হবে আরেকটা ব্লকে, এরপরে এই ডেটাটা ইরেজ করে দেওয়া হবে, বা এই ব্লকটা ফুলি ইরেজ করে দেওয়া হবে, এই জিনিসটা কি সাথে সাথেই হয়? সাথে সাথেই হয় না। ঠিক আছে? আমার যেই হচ্ছে গিয়ে মেমোরি আছে, ও কিন্তু সাথে সাথেই এই ডেটাগুলোকে কপি করে আরেক জায়গায় নিয়ে ইরেজ করে দেয় না। কেন করে না? কারণ আমরা কিন্তু দেখেছি যে রিসাইকেল বিন আছে, তাই না? আমরা কোন একটা ডেটাকে যদি আমি ডিলিট করে দিই, ওই ডেটাটাকে আমরা আবার রিট্রিভও করতে পারি, তাই না? সো আমার কিন্তু মেমোরি সাথে সাথেই কোন একটা ডেটাকে ইরেজ করে ফেলে না। আমরা সাপোজ ডিলিট করলাম, এরপরও কিন্তু ওই ডেটাটা আমার মেমোরিতে থেকে যায়। সো ও কখন ডিলিট করে? ও বেসিক্যালি ডিলিট করে তখন যখন হয় হয় হচ্ছে গিয়ে আমার এই যেখানে হচ্ছে আমার গার্বেজ ডেটা আছে, ওই পেজগুলোর কোনো একটা পেজে হচ্ছে আবার কিছু রাইট করতে হবে, বা মানে কোনো নতুন ডেটা রাখতে হবে, হয় ও তখন হচ্ছে ডেটাগুলোকে হচ্ছে কি ইরেজ করবে, অথবা সাপোজ কি হচ্ছে আমার প্রত্যেকটা ব্লক ভরে গেছে। আমরা কি জানি যখন আমরা ডেটা রাইট করি, আমরা কি জানি যে আমাদের সিপিইউ হচ্ছে যখন কোনো একটা ডেটা রাইট করতে চায়, কন্ট্রোলার কি করে, আমার হচ্ছে গিয়ে ন্যান্ড ফ্ল্যাশের ভেতর যে কন্ট্রোলার আছে, ও কি করে, ও দেখে যে আমার কোন পেজগুলো খালি আছে, ওই পেজে বা ওই ব্লকে কিন্তু ও ডেটাটা রাইট করে দেয়। এখন সাপোজ আমার প্রত্যেকটা ব্লকে যদি ফুল থাকে, ঠিক আছে, সাপোজ প্রত্যেকটা ব্লকে আমার ডেটা আছে, তখন কিন্তু আমার আর নতুন ডেটা রাইট করার জায়গা নেই, তাই না? সো তখন যেটা হবে, যেই পেজগুলোতে আমার গার্বেজ ডেটা আছে, বা যেই পেজের ডেটাগুলো আমি ডিলিট করে দিয়েছি, তখন ওই ডেটাগুলোকে আমার নতুন যেই ডেটাটা রাইট করতে চাই, তখন ওই ডেটাগুলো হচ্ছে আমার এই পেজগুলোতে রাইট হওয়া লাগবে। সো তখন আমার সিপিইউ মানে বা ন্যান্ড ফ্ল্যাশের ভেতর যে কন্ট্রোলার আছে, ও কি করে, ও হচ্ছে তখন এই ইরেজের কাজটা করে। সো তখন ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট পেজগুলোকে ও আরেকটা ব্লকে নিয়ে যায়, এরপর হচ্ছে এই ব্লকটাকে ইরেজ করে দেয়, যেই ব্লকে হচ্ছে কোনো একটা ডেটাকে আমি হচ্ছে ডিলিট করে দিয়েছি, বা গার্বেজ ডেটা আছে। সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আমার কিছু পেজ ফাঁকা হয়ে যাচ্ছে না, অ্যান্ড ওই ফাঁকা পেজে আমরা নতুন ডেটা রাইট করতে পারবো। ঠিক আছে? সো কখন আমরা বেসিক্যালি এই কাজটা করি, দুইটা ক্ষেত্রে করে থাকি। যখন আমার অন্যান্য সব ব্লকের পেজ হচ্ছে গিয়ে অকুপাইড থাকে, সো আমার নতুন কোনো একটা ডেটা রাইট করতে হচ্ছে, তখন আমরা ইরেজ করছি। অথবা আমার যদি এই অ্যাড্রেসে বা এই ডেটাটাকে ওভার রাইট করা লাগে, সো ইন দ্যাট কেস তখন হচ্ছে আমরা এই ইরেজিংয়ের কাজটা করছি। ঠিক আছে? এখন এই যে আমি বললাম যে আমরা সাথে সাথেই ডিলিট করছি না, সো এইটার জন্যই কিন্তু আমার অ্যাকচুয়ালি ট্র্যাক রাখা লাগবে যে কোন পেজগুলোর ডেটার আর আমার কোনো দরকার নেই। ঠিক আছে? যে আমি যে ডিলিট করে দিলাম, ওইটার তো একটা ট্র্যাক রাখা লাগবে যে এই পেজগুলোর ডেটা হচ্ছে এখন আর আমার দরকার নেই। সো ওই ট্র্যাকটাই ট্রিম কমান্ড কিন্তু রাখে। সো ট্রিম কমান্ড কিন্তু আমাদের দুইটা ওয়েতে হেল্প করছে। একটা হচ্ছে কি, যে আমরা কি পরিমাণ ডেটা আরেকটা ব্লকে কপি করছি, ওইটার ট্র্যাক রাখছে। আবার এইটারও ট্র্যাক রাখছে যে ফিউচারে আমরা তো সাথে সাথেই ডিলিটটা করছি না, সো ফিউচারে যখন আমাদের হচ্ছে গিয়ে কোনো একটা ডেটা রাখতে হবে, সো কোন পেজগুলোকে আমার ইরেজ করতে হবে, ওইটার ট্র্যাক যদি আমি না রাখি, তাহলে ফিউচারে কিন্তু আমরা হচ্ছে ওই পেজগুলোকে খালি করতে পারবো না, বা আমরা পয়েন্ট আউট করতে পারবো না যে আমার ব্লকের প্রত্যেকটা পেজ যখন অকুপাই হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি কোন পেজগুলোকে আমি খালি করতে পারবো, বা কোথায় আমি ডেটাটাকে স্টোর করতে পারবো, এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না যদি আমরা ট্র্যাক না রাখি যে অ্যাকচুয়ালি কোন পেজের ডেটাগুলোকে আমি ইরেজ করতে পারবো। সো এই জিনিসটা কে ট্র্যাক রাখছে? ট্রিম কমান্ড। সো ট্রিম কমান্ডের কাজ কি, এটা যদি কোয়েশ্চেনে আসে তাহলে যেন আমরা ঠিকমতো লিখতে পারি। ঠিক আছে? এরপর কি আছে আমার ওয়্যার লেভেলিং কি, দেখো আমার বেসিক্যালি ওয়্যার লেভেলিংটা হচ্ছে এই যে আমার হচ্ছে গিয়ে আমরা ডেটাগুলো রাইট করছি, তাই না? এখন ডেটা যখন আমরা রাইট করি, তখন যেটা করি
বেসিক্যালি যেটা আমরা চিন্তা করি যে আমাদের সাপোজ একটা ডেটা আমি রাইট করছি, এখন ওই ডেটাটার সবগুলো ডেটাই আমি সেম ব্লকে রাইট করব। সো ধরো আমি অনেক বড় একটা ফাইল সাপোজ আমি স্টোর করতে চাচ্ছি, সো ওই ফাইলের সবগুলা ডেটা সাপোজ আমি সেম ব্লকেই স্টোর করছি। হুম এখন সবগুলা ডেটা আমি যদি সেম ব্লকে স্টোর করতে থাকি, সাপোজ এই ব্লকটা খালি আছে, এখন আমি যেই ডেটাই পাচ্ছি ওইটা আমি এই সেম ব্লকে স্টোর করছি, আবার এই ব্লকটা যখন ফুল হয়ে যাবে তখন আমি সেকেন্ড ব্লকে মুভ করছি। ঠিক আছে, সাপোজ এই ওয়েতে যদি আমি স্টোর করি তাহলে একটা প্রবলেম অকার হতে পারে। ঠিক আছে, নর্মাল আমাদের থিঙ্কিং কি যে আমরা একটা ব্লকেই ফার্স্টে স্টোর করলাম, ওইটা যখন ফুল ভরে যাবে তারপর আমি আরেকটা ব্লকে স্টোর করব, ওইটা যখন ফুল ভরে যাবে তারপর আমি আরেকটা ব্লকে স্টোর করব, এই ওয়েতে, তাই না? কিন্তু এখানে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি? এই ক্ষেত্রে ধরো আমার এই ব্লকের কোনো একটা পেজকে আমার ইরেজ করতে হবে। এখন যদি আমার ইরেজ করতে হয়, এখন এই ব্লকটা তো ফুললি ভরে আছে, তাই না? এই ব্লকে অন্যান্য অনেক ডেটা আছে। এখন যদি সাপোজ আমার একটা পেজকে ইরেজ করতে হয়, তার জন্য কিন্তু আমার ফুল ব্লকটাকে ফার্স্টে রিড করতে হবে, মানে এই একটা পেজ বাদে ফুল ব্লকের সব ডেটাকে আমার রিড করে আরেকটা ব্লকে ট্রান্সফার করতে হবে, এরপর এই ব্লকটাকে ইরেজ করতে হবে। সো এই যে আমি রিড করলাম তারপর আবার রাইট করলাম, সো এটা কি একটা, মানে আমি এতগুলো ডেটাকে রিড করে আরেক জায়গায় রাইট করছি, এক্ষেত্রে কিন্তু আমার লেটেন্সিটা অনেক বেড়ে যাচ্ছে। সো এইটাকে কিছুটা কমানোর জন্য যে অ্যাপ্রোচটা ফলো করা হয় সেটা হচ্ছে কি, আমার যখন কোনো একটা ডেটা আসবে তখন আমরা কি করব, ওই ডেটাটাকে আমরা ধরো ওই ডেটাটার 5টা পেজ আছে বা 5টা পেজে আমি ডেটাটাকে রাখতে পারবো। সো ওই 5টা পেজ হচ্ছে 5টা ব্লকের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তার মানে একটা পেজ এই ব্লকে রাখলাম, আরেকটা পেজ এই ব্লকে রাখলাম, আরেকটা পেজ এই ব্লকে রাখলাম, আরেকটা পেজ এই ব্লকে রাখলাম। সো এই ক্ষেত্রে যেই ডেটাই আসবে ওই ডেটাটাকে আমরা সবগুলা ব্লকের মধ্যে সমান পেজে পেজে করে রাখবো। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে কি হবে যে আমার কোনো ব্লকই কিন্তু হচ্ছে গিয়ে, মানে কোনো একটা ব্লকের উপর বেশি চাপ পড়বে না। সো অ্যাজ এ রেজাল্ট কী হবে যে আমার যদি হচ্ছে সাপোজ এই ব্লকে কোনো একটা পেজকে সাপোজ আমার ইরেজ করতে হয়, ইন দ্যাট কেস কী হবে, যখন আমি এই ফুল ব্লকটাকে রিড করে আবার আরেকটা ব্লকে রাইট করব, এই ক্ষেত্রে আমার লেটেন্সিটা অত বেশি হবে না। যদি আমার এই ক্ষেত্রে একটা ব্লকে আমি ফুল ভরে ওই ব্লকে যদি কোনো একটা পেজকে ইরেজ করতে হবে, কম্পারেটিভলি আমার এই ক্ষেত্রে আমার লেটেন্সিটা কম আসে। ঠিক আছে, এই জন্য আমরা কি করি, আমরা যেই ডেটাটা পাচ্ছি ওই ডেটাটাকে হচ্ছে মাল্টিপল ব্লকসে হচ্ছে গিয়ে আমরা স্টোর করছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ওয়্যার লেভেলিং। এখন দেখো আমাদের আরেকটা টার্ম আছে, রাইট অ্যাম্প্লিফিকেশন। সো রাইট অ্যাম্প্লিফিকেশনটা কি? রাইট অ্যাম্প্লিফিকেশন হচ্ছে এই যে আমরা বলেছিলাম না যে আমরা যখন কোনো একটা ডেটাকে ইরেজ করি, কোনো একটা ডেটাকে যখন আমি ইরেজ করছি তখন এই যে ডেটাগুলো আছে, যেই ডেটাগুলো হচ্ছে গিয়ে আমার ইরেজ করার দরকার নেই, ঠিক আছে, সাপোজ এই ব্লকে ABCD এগুলোকে তো আমার ইরেজ করার দরকার, কিন্তু EFGH এই ডেটাগুলোকে তো আমার ইরেজ করার দরকার নেই। সো এই জন্য কি এদেরকে আমি ডিফারেন্ট একটা ব্লকে কপি করছি, তাই না? সো এই ডেটাগুলোকে ফার্স্টে কি রিড করতে হচ্ছে, তাই না? সো রিড করে তারপর আমার আরেকটা ব্লকে রাইট করতে হচ্ছে। সো এইটা হচ্ছে আমার রাইট অ্যাম্প্লিফিকেশন। আমি যত বেশি রাইট করব আমি কিন্তু দেখেছি, দেখো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমার রিডের থেকে রাইটের লেটেন্সি কিন্তু আরও অনেক বেশি। সো আমাদের SSDর হচ্ছে গিয়ে উদ্দেশ্য থাকে আমি যতটুকু কম পারি রাইট করব। আমি কিন্তু বেশি রাইট করতে চাই না, কারণ রাইটের লেটেন্সি অনেক বেশি। সো এই ক্ষেত্রে আমি কোনো একটা ব্লককে যত বেশি বা কোনো একটা ব্লকের পেজকে যত বেশি ইরেজ করতে চাবো, আমার রাইট লেটেন্সি কিন্তু তত বেশি বাড়বে বা রাইট অ্যাম্প্লিফিকেশন তত বেশি হবে। ঠিক আছে, সো এই জন্যই বেসিক্যালি করা হয় কি, ট্রিম কমান্ড দিয়ে আমার কোন পেজগুলোকে ইরেজ করতে হবে ওই ট্র্যাকটা রাখা হয়। সো আনলেস অ্যান্ড আনটিল আমার কোনো একটা পেজকে ইরেজ করার দরকার হচ্ছে না, আমরা কিন্তু বা SSD কিন্তু ওই পেজটাকে ইরেজ করে না, কারণ ওই ক্ষেত্রে রাইট অ্যাম্প্লিফিকেশনটা বেশি হয়। সো যখন আমাদের সবগুলা পেজ অকুপাইড হয়ে যায় শুধুমাত্র তখনই কি হচ্ছে, তখনই কিন্তু আমার ওই পেজটাকে হচ্ছে গিয়ে ইরেজ করছি বা SSD ওই পেজটাকে ইরেজ করছে নতুন একটা ডেটার জন্য, জায়গা ক্রিয়েট করার জন্য। আদারওয়াইজ কিন্তু আমরা রেখে দিই যে থাক, যদি অন্য কোনো পেজ থাকে তাহলে আমার নতুন ডেটাগুলো ওই পেজে স্টোর করতে থাকি। যখন আমার ব্লকে সব পেজ ভরে যায় আর কোনো আমার সাপোজ খালি মেমোরি নেই,
তখনই শুধুমাত্র আমরা পেজগুলোকে ইরেজ করি, যেন হচ্ছে আমি নতুন ডেটাকে জায়গা দিতে পারি। আর এই জিনিসটা কেন করি? কারণ হচ্ছে আমরা রাইট অ্যাম্প্লিফিকেশন কমাতে চাচ্ছি। রাইট অ্যাম্প্লিফিকেশন বেশি হয়ে গেলে আমার কিন্তু এসএসডির কাজ স্লো হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য একদম একদম যখন আমাদের আর কোনো ওয়ে থাকে না, তখনই আমরা ডেটা ইরেজের কাজটা করে থাকি, ঠিক আছে? অ্যান্ড ঠিক সেমভাবে আমরা ওয়্যার লেভেলিংও এই জন্যই করছি যেন আমরা রাইট অ্যাম্প্লিফিকেশনটা কমাতে পারি। তো এই ক্ষেত্রে আমার যদি কোনো এমন একটা ব্লককে হচ্ছে কপি করা লাগে যেটার প্রত্যেকটা হচ্ছে পেজই হচ্ছে গিয়ে পেজেই ডেটা আছে, সো ইন দ্যাট কেস যেটা হবে যে আমরা যখন রিড করে আবার এতগুলো ডেটাকে আরেকটা ব্লকে রাইট করব, তখন কিন্তু আমাদের রাইট অ্যাম্প্লিফিকেশনটা অনেক বেশি হবে, ঠিক আছে? সো এই জন্য আমাদের যে কোনো একটা ডেটা পেলে আমরা বিভিন্ন ব্লকের মাঝে ভাগ করে দিই, যেন যে কোনো একটা ব্লককে যদি আমি কপিও করতে হয়, তাহলে যেন আমার হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ডেটা কপি করা না লাগে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমার আছে ওভার প্রভিশনিং। সো ওভার প্রভিশনিংটা কি? এটা হচ্ছে বেসিক্যালি যে আমার এই যে আমি বললাম যে আমাদের কিন্তু ডেটা হচ্ছে গিয়ে আমার ডেটা অনেকগুলো মানে ব্লক থাকে, তাই না? এখন প্রত্যেকটা ব্লকে যদি প্রত্যেকটা পেজে অকুপাই হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের কিছু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে এই যেগুলো আমার হচ্ছে ট্রিম কমান্ড দিয়ে আমাদের চিহ্নিত করা পেজ, যে এগুলাকে আমার ইরেজ করতে হবে, ওই জিনিসগুলোকে ইরেজ করার জন্য বা ওই পেজগুলোকে ইরেজ করার জন্য কিন্তু আমাদের কিছু সময় লাগে, তাই না? এখন অতটুক সময়ের মধ্যে আমার যেই ডেটাটা রাইট করতে হবে, ওই ডেটাটাকে তো কোথাও রাখতে হবে। সো ওইটাই বেসিক্যালি কি করা হয়, আমার এখানে দেখো যে আমার যে DRAM বাফারটা আছে, এই যে এখানে যে DRAM বাফার আমাদের একটা আছে, এই DRAM বাফারে রাখা হয়, ঠিক আছে? এই DRAM বাফারে রাখা হয়। অ্যান্ড এই যে আমাদের যেই স্টোরেজটা আছে বা DRAM বাফারটা আছে, এইটা বেসিক্যালি কি হয়, নট সিন বাই ওএস কিন্তু এই যেই স্টোরেজটা আছে, এই স্টোরেজটাকে অন্য কোনো কাজে ইউজ করতে পারে না। এই স্টোরেজটা শুধুমাত্র ইউজ হয় যখন হচ্ছে এমার্জেন্সি কেসে, ঠিক আছে? যে আমার কোনো একটা ডেটাকে রাইট করতে হবে, বাট ওই ডেটাটা রাইট করার মতো জায়গা আমার নেই, সো এখন আমার কিছু পেজকে ইরেজ করতে হবে। সো ওই যে টাইমটা, ওই টাইমটুক পর্যন্ত তো আমার যে ডেটাটাকে রাইট করতে হবে ওটাকে কোথাও রাখতে হবে, তাই না? নাহলে তো ডেটাটা হারিয়ে যাবে। সো ওইটাই বেসিক্যালি আমার এই DRAM বাফারে রাখা হয়, রাখা হয় আনটিল হচ্ছে আমার কিছু পেজ খালি হবে অ্যান্ড ওই পেজে আমার ডেটাগুলো ট্রান্সফার হবে, ঠিক আছে? সো এটাকে আমার ওভার প্রভিশনিং বলে, যে আমার কিছু অ্যামাউন্ট অফ খালি জায়গা থাকে যেটা কিনা কি নর্মাল টাইমে রাইটের জন্য কখনোই ইউজ হয় না, ওটা শুধুমাত্র এমার্জেন্সি কেসে যখন আমাদের দরকার হয় যে কোনো একটা অন্য কোনো আমার স্পেস খালি নেই, তখনই আমার ওই স্পেসটা ইউজ হয় বা DRAM বাফারের ওই স্পেসটা ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর কি এসএসডি কন্ট্রোলার। এসএসডি কন্ট্রোলার কি করে, এই যে আমার কখন কোথায় কোন ডেটা রিড হবে রাইট হবে, এগুলা প্রত্যেকটাই কন্ট্রোল করে হচ্ছে এসএসডি কন্ট্রোলার, ঠিক আছে? সো আমার তো সিপিইউ তো সব কিছু কন্ট্রোল করে, যে সাপোজ কোন ডেটা আমার এখন স্টোর হবে, কোন ডেটাকে আমি ডিলিট করতে চাই, এগুলো তো সিপিইউ কন্ট্রোল করে। বাট ফ্ল্যাশ মেমোরির ভেতরে যে কোন পেজে রাইট হচ্ছে, তারপর হচ্ছে কোন পেজগুলো হচ্ছে গিয়ে আমার ইরেজ করতে হবে, এগুলো যে ট্র্যাক রাখে, এটা হচ্ছে আমার এসএসডি কন্ট্রোলার করে, ঠিক আছে? সো দেখো, ফ্ল্যাশ কন্ট্রোলার ইনক্লুডস electronics that bridge the flash memory components to the SSD ইনপুট আউটপুট ইন্টারফেসেস। তো এসএসডিতে যেই ইনপুটগুলো আসে ডেটার জন্য, আবার রাইট হওয়ার জন্য যেই হচ্ছে ইনপুটগুলো আসে, আবার রিড হওয়ার জন্য যেই হচ্ছে আউটপুটগুলো যায় সিপিইউতে, এটাও কন্ট্রোল করে হচ্ছে এসএসডি কন্ট্রোলার, ঠিক আছে? সো এসএসডি কন্ট্রোলার ফাংশন কি দেখো, এটা হচ্ছে কি এরর কারেকশন। সো যে কোনো এরর কারেকশনের জন্য আমার এসএসডি কন্ট্রোলারটা ইউজ হয়। তারপর রিড রাইট ক্যাশিং, এনক্রিপশন, প্রত্যেকটা কাজে হচ্ছে এসএসডি কন্ট্রোলারটা আমাদের হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, এরপর ডির্যামটা তো আমি বললাম, ডির্যামটা কি কাজে ইউজ হয়। ডির্যামটা হচ্ছে বেসিক্যালি যে আমার এ বিট অফ ডির্যাম ইজ ইনক্লুডেড ইন এভরি এসএসডি ফর দ্য প্রসেস অফ বাফারিং, ঠিক আছে? সো যখন হচ্ছে কোনো একটা ডেটাকে আমার স্টোর করা লাগে, তার আগে যদি হচ্ছে আমি ডেটাটাকে কোথাও রাখতে চাই, সো কিছু মানে আমার রিড আর রাইট হওয়ার জন্য তো কিছু সময় লাগে, তাই না? সব ডেটা তো আর আমি একসাথে রিড রাইট করতে পারবো না। সো ডেটাটা যখন আমি রাইট করতে চাই, তার আগে যদি আমি ডেটাটাকে কোথাও রাখতে চাই বাফারিংয়ের জন্য, সো ইন দ্যাট কেস ওটা আমি ডির্যামে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ইট ইনক্রিজেস এসএসডি পারফরমেন্স টু সাম লেভেল। সো যেন আমার এসএসডিটা হচ্ছে গিয়ে কোনো ডেটা হারিয়ে না ফেলে, সেই জন্য আমার ডির্যামটা কিন্তু ইম্পর্টেন্ট।
কারণ এসএসডি যদি রিড অথবা রাইটের জন্য একটু বেশি সময় লেগে যায়, ওই ডেটাটা জানি হারিয়ে না যায়, এই জন্যই কিন্তু আমরা DRAMটা ইউজ করে থাকি। সো similar to hard drive's cache, data is stored on it for some time temporarily before it is being written to the device, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা যদি ডেটাটা রাইট করার সময় যদি আমাদের অন্য কোনো দেখি যে আমাদের পেজ খালি নেই অথবা অন্য কোনো এরর হ্যান্ডেল করতে হচ্ছে, সো ইন দ্যাট কেস ডেটাটা ওই বাফারে কিছুক্ষণের জন্য রাখা হয়। আচ্ছা, এরপর লাস্টলি আমরা দেখব অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা কি, দেখো আমার এসএসডি কিন্তু 60 গুণ ফাস্টার দেন এইচডিডি, ঠিক আছে? সো এই আমার এসএসডি অবশ্যই আমার ম্যাগনেটিক ডিস্কের চেয়ে অনেক গুণ ফাস্টার, ঠিক আছে? সো তোমাদের কোয়েশ্চেনে যদি বলে যে আমাদের ফাস্টার মেমোরি দরকার, ওটা অবশ্যই কি এইচডিডি। এরপর কি, হায়ার রিলায়েবিলিটি, নো মুভিং পার্টস। সো সিন্স আমার এইচডিডিতে এসডিডিতে কোনো এসএসডিতে কোনো হচ্ছে মুভিং পার্টস নেই বা মেকানিক্যাল পার্টস নেই, সো এই ক্ষেত্রে কি আমার মেকানিক্যাল এরর হওয়ার কোনো চান্স নাই, হিট জেনারেশনের চান্স নেই, ঠিক আছে? সো লেসার পাওয়ার কনজাম্পশন, কুলার অপারেশন। সো মেকানিক্যাল মুভমেন্ট নেই বলে এখানে হিট জেনারেশনও খুবই কম হয়। সাইলেন্ট অপারেশন, সো এই ক্ষেত্রে দেখো আমার কিন্তু কোনো নয়েজও হচ্ছে না। তারপর লাইট ওয়েট, তারপর ওয়াইডার অপারেটিং টেম্প। এখন দেখি ডিসঅ্যাডভান্টেজেস কি। অবশ্যই এটার মেইন যে ডিসঅ্যাডভান্টেজ ওটা হচ্ছে কি আমাদের এটা কস্টলি, ঠিক আছে? কম্পেয়ার টু হচ্ছে গিয়ে এইচডিডি, এটা হচ্ছে আরও এক্সপেন্সিভ, ঠিক আছে? সো আর কি, আমার ম্যাগনেটিক ডিস্কে আমি অনেক বেশি ডেটা স্টোর করতে পারতাম, কিন্তু ওই কস্টে আমি এসএসডিতে কম্পারেটিভলি আরও কম ডেটা স্টোর করতে পারছি, ঠিক আছে? ফ্ল্যাশ মেমোরি এসএসডিস আর স্লোয়ার দ্যান ডির্যাম সলিউশন, ঠিক আছে? সো ডির্যামটা তো আমার সবচেয়ে বেশি ফাস্ট, কিন্তু ডির্যাম আবার আরও বেশি এক্সপেন্সিভও। সো আমাদের একটা অপটিমাম সলিউশন কিন্তু এখন এসএসডি, অ্যান্ড এসএসডি কিন্তু আমাদের মোস্টলি মোবাইলে ইউজ করা হয়, ঠিক আছে? কারণ এসএসডি কিন্তু আমাদের যেহেতু এখানে কোনো মেকানিক্যাল মুভমেন্ট নেই, সেহেতু এসএসডি কিন্তু আমাদের খুবই ছোট একটা মেমোরি চিপে আমরা আনতে পারছি, ঠিক আছে? ম্যাগনেটিক ডিস্ক কিন্তু আমরা হচ্ছে হয়তো পিসিতে ইউজ করতে পারছি বা বড় বড় ডিভাইসে ইউজ করতে পারছি, কিন্তু এসএসডি কি আমরা ছোট ডিভাইসেও অনেক ইজিলি ইউজ করতে পারছি, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমার এসএসডি। সো এখান থেকে আমাদের কিভাবে রিড রাইট হচ্ছে, সো রিড রাইটটা তো খুবই ইজি, কিন্তু আমাদের ইরেজটা কিভাবে হচ্ছে, দেন গার্বেজ কালেকশন কিভাবে হচ্ছে, ট্রিম কমান্ড কিভাবে হেল্প করছে, ঠিক আছে? রাইট অ্যাম্প্লিফিকেশন কখন হচ্ছে, ওয়্যার লিভিং লিঙ্কটা আমরা কেন করছি, এগুলো একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? সো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি রেকর্ডিংটা